ওয়েলকাম টু মাই নিউ পডকাস্ট সিরিজ ফাউন্ডার স্টোরি। এই সিরিজের প্রতিটা এপিসোডে আমরা শুনবো এক একজন উদ্যোক্তার যাত্রা, আইডিয়ার পেছনের গল্প, চ্যালেঞ্জ আর টিকে থাকার বাস্তব সংগ্রাম। আজ আমাদের প্রথম এপিসোডে আমরা পেয়েছি এমন একজনকে যিনি একাধারে একজন লেখিকা, একজন শিক্ষিকা, একজন মা। আর আজকের এপিসোডটাকে সবচেয়ে বিশেষ করে তুলেছে যে পরিচয়টি, তা হলো তিনি একজন উদ্যোক্তা। আজ আমাদের সাথে আছেন তরিফা নাজমিনা মনি আপু, ফাউন্ডার অফ অরুণিমা। আজ আমরা শুনব কিভাবে তিনি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন, এই পথ চলায় কি কি চ্যালেঞ্জ এসেছে, আর কোন সিদ্ধান্তগুলো তার যাত্রাকে সংজ্ঞায়িত করেছে। চলুন শুরু করি আজকের ফাউন্ডার স্টোরি। আমি এখন চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপু, ওয়েলকাম টু দ্য শো। কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আপনার একটি সংক্ষিপ্ত পরিচয় দেন এবং আপনার উদ্যোক্তা জীবনের পথ চলাটা কিভাবে শুরু হলো, সেটার গল্পটা আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ জাহাঙ্গীর। প্রথমত ফাউন্ডার স্টোরির জন্য শুভকামনা এবং আমাকে থ্যাংক এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমি মোসাম্মদ তরিফা নাজমিনা মনি। একটা প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। বাংলাদেশের সীমান্তবর্তী একটা গ্রাম তেঁতুলবাড়িয়া। যে গ্রামে আমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত বিদ্যুৎ যায়নি। একেবারে সীমান্তবর্তী গ্রাম, মেহেরপুর ডিস্ট্রিক্ট একটা পকেট ডিস্ট্রিক্ট, যে কারণে ওটার ডেভেলপমেন্ট আসলে খুব স্লোলি হয়েছে বাংলাদেশে। গ্রামে আসলে আমার জন্ম, সেখানেই বেড়ে ওঠা, এসএসসি পর্যন্ত সেখানেই থাকা। তারপর তো বিয়ে হয়ে যাওয়া, বিয়ের পরে আ বিয়ে পাস করা, বিয়ের পরে বিয়ে পাস করা আরকি। আচ্ছা। দেন আহ ১ম এ আবার চাকরিতে প্রবেশ আরকি। আমার বিএ পাস করলাম আমি আরকি। রেজাল্ট হলো। ওই হ্যাঁ, হ্যাঁ, সপ্তাহতেই আমার ২ টো চাকরি পেলাম আমি ১ সপ্তাহে। আ হ্যাঁ, হ্যাঁ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো আমার বাবা যেহেতু একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচার ছিলেন, তো সবাই একটু চাইলেন যে আমিও যেন স্কুলে জয়েন করি। তো সেক্ষেত্রে আসলে আমার উদ্যোক্তা জীবনের আগে দীর্ঘ ২৮ বছর আমি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। কয়েকটা, একটা আচ্ছা। নয় কয়েকটা আরকি। চাকরিটা আমি এনজয় করেছি। চাকরি আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক হ্যাঁ, হ্যাঁ, সম্মান দিয়েছে। চাকরির সময়কালটা আমি বুঝতে পেরেছি যে চাকরিটা আসলে আমার জন্য না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বিকল্পও কিছু ছিল না। বিকল্প হিসাবে আমি ২ বার আমার মনে আছে যে ২ বার আমি হচ্ছে কি যে উদ্যোক্তা আ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করার বা হচ্ছে কি যে একটা কোনো ইনকাম সোর্স করে তারপরে চাকরিটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু হুম, সেটা আসলে হয়ে ওঠেনি সে সময়ে। কারণ সে সময়তে এত ইন্টারনেটের যুগ ছিল না বা অনলাইনে ঘরে বসে কিছু করার সুযোগ ছিল না। ফলে ওই ২ টাই হচ্ছে কি যে আমি ব্যর্থ হই ২ বারই। হুম? আচ্ছা। তারপর হচ্ছে আমার প্ল্যান ছিল যে যখন আমার চাকরি ২৫ বছর হবে, দ্যাট মিনস ফুল পেনশন হবে, তখন আমি চাকরিটা ছেড়ে দিব। এটাতে আমার হাসব্যান্ড এবং আমার কন্যা আমাকে সম্মতি দিলে উম এইটা আরকি। তারপর কোভিড চলে আসলো। এই চাকরিটা মানে হোম অফিস করতে আমার ২৮ বছর চাকরিটা হয়ে গেল। এখন উদ্যোক্তা জীবনে কিভাবে আসলাম? আমার আসলে এই উদ্যোক্তা হওয়ার সাথে আমার শিক্ষকতা পেশার একটা গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে। এক হলো আজকের আমিকে তো তৈরি করেছে আসলে প্রাথমিক হ্যাঁ, হ্যাঁ, শিক্ষা ডিপার্টমেন্ট। আমি সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে তারপরে হচ্ছে দীর্ঘ সময় আমি প্রধান শিক্ষক হিসাবে চাকরি করেছি। তো এই প্রধান শিক্ষক হিসেবে কাজ করার সময় আমি দেখতাম যে আমাদের স্কুলের কিছু শিশু হচ্ছে নিয়মিত হচ্ছে না। এই নিয়মিত না হওয়ার পিছনে আমরা যখন হোম ভিজিট করি বা আ ক্লাস টিচারদের মাধ্যমে তাদের ইনফরমেশন গুলো নেই যে কেন আমার শিশুরা ঠিকমতো স্কুলে আসছে না। তার অনেকগুলো কারণের মধ্যে দেখলাম যে কিছু শিশুর আসলে দুপুরের খাবারটা হয় না। সকালেও তারা হুম, ভালোভাবে খেয়ে আসে না। ফলে এই জি, ক্ষুধার্ত শিশুগুলো আসলে ঠিকমতো মানে পাঠে মনোযোগী হতে পারছিল না। তো সে কারণে এইটা আমি আসলে খুব আমাকে স্পর্শ করে এবং আমার যে বিষয়টা হতো যে আমার টিফিন খেতেও তখন আমার কষ্ট হতো। তো আমি এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে Facebook এ একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তো এই স্ট্যাটাসের ফলে আমার কিছু বন্ধু, Facebook এর বন্ধু, তারা হচ্ছে কি যে আগ্রহে বললেন যে, "তরিফা, আমরা কিছু প্রতি মাসে পে করতে চাই। এই শিশুগুলোর আপনি মিড ডে মিলের ব্যবস্থা করেন।" তো আচ্ছা। এইটা যখন আমি হচ্ছে মানে শুরু করলাম মানে বন্ধুদের টাকায়, তখন আমার ওখান থেকে জেলা প্রশাসক মহোদয় পরিমল সিংহ উনি ছিলেন হুম, হুম, এবং আমাদের ওই সময় যে আ উপজেলা নির্বাহী কর্মকর্তা উনাকেও নির্দেশ দিলেন যে আমাকে যেন সাপোর্ট দেওয়া হয়। তো উনারা আর্থিক সাপোর্ট দিলেন প্লাস আমার এই বন্ধুদের টাকা সবকিছু মিলিয়ে একটা মানে চলতে থাকলো এটা।
মানে আচ্ছা, শিশুদেরকে প্রতিদিন দুপুরবেলাতে আমি তাদের একটা খাওয়ার খাবারের ব্যবস্থা করতাম। এখন এর সাথে আজকের উদ্যোগের সম্পর্কটা কি? হুম, এইটা হুম, হচ্ছে হুম। কি যে একটা টুইস্ট। পূজা ভ্যাকেশন এবং আমি দেখলাম যে এই সময় শিশুরা খাচ্ছে না এবং টাকাগুলো মান্থলি যারা দিচ্ছেন আমার যে বন্ধুরা সেই টাকাটাও বেশ জমে অনেকগুলো টাকা হয়ে গেল। তা হুম, আমার হুম। হঠাৎ মনে হলো যে এটা যদি একটা সাস্টেইনেবল প্রজেক্ট হিসাবে নেই, তো এই টাকা দিয়ে যদি আমি কিছু মানে র মেটেরিয়াল কিনে মানে যে আমাদের গ্রামের মায়েরা তো কাঁথা বুনতে পারে। আর কিছু হুম, না হুম। জানলেও কাঁথা তৈরি করতে পারে। জি। তো আমি জাস্ট হচ্ছে কি যে ৳৫,০০০ র একটা রিস্ক নিলাম যে ৳৫,০০০ ফার্স্ট টাইম আরকি। ৳৫,০০০ র একটা মানে র মেটেরিয়াল কিনে আমি মায়েদের সাথে একটা উঠান বৈঠক করে বললাম যে, "আপনারা কি এই কাঁথাগুলো সেলাই করতে পারবেন? যাতে এই মানে এগুলো সেল হবে এবং এইটার যে প্রফিট হবে এখান থেকে কিন্তু আমাদের বাচ্চাদের খাওয়া হয়ে যাবে। দুপুরের হুম, খাওয়ার টাকাটা হয়ে যাবে। আমাদের কারো কাছে সহযোগিতা হাত বাড়াতে হবে না। ইভেন আপনাদেরও হাতে কিছু টাকা আসবে যেই টাকাটা দিয়ে আপনাদের বাচ্চাদের খাতা কলমের ব্যবস্থাটা আপনারা করতে পারবেন।" তো মায়েরা তো খুবই আসলে আগ্রহের সাথে এই কাজটা মানে জি। মানে আমাকে সহযোগিতা করলেন। তাদের ট্রাঙ্কের ভিতরের কাঁথাগুলো এনে দেখালেন যে, "আপা দেখেন আমি এই ডিজাইনটা পারি। আপা দেখেন এই ডিজাইনটা আমি পারি।" হুম, হুম, তো হুম। এইটা দিয়ে শুরু হলো। না কোনো Facebook পেজ, না কোনো গ্রুপ, কোনো কিছু না। একদমই আমার পার্সোনাল যে প্রোফাইল সেখানেই আমি আসলে এই পোস্ট গুলো দিতাম ওপেন। আচ্ছা। তো এই রমজান মাসে আসলে আমি অ্যা আমার আ সময়টা দিলাম। আমি কখনো অবশ্য স্কুল আওয়ারে এই সময়গুলো দেইনি। আমার স্কুল হুম, আওয়ারের হুম, হুম। বাইরেই এই কাজগুলো করতাম। এটাতে আসলে আমার ফ্যামিলি মেম্বারদের প্রতি আমি গ্রেটফুল যে আমার সেই সময়ের সহকর্মীরা যারা হুম, আমার স্কুলে ছিলেন, আমার শিক্ষা কর্মকর্তা সকলের জানানো ছিল আরকি। সবাই আমাকে এটাতে সাপোর্ট করেছিলেন। তো এটা আচ্ছা। দেখলাম যে বেশ একটা আমাদের ২ মাসের মধ্যেই একটা সাস্টেইনেবল একটা প্রজেক্ট এ আসলে দাঁড়িয়ে গেল এবং আমাদের কোনো কারোর অনুদান ছাড়াই আমাদের ওই ৩০-৩৫ জন শিশুর খাবার আমাদের হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তো জি। এভাবে আসলে আমাদের আজকের যে অরুণিমা, তখন হুম। এটার নাম ছিল মায়ের হাত। কিন্তু আ এইটাকে আমরা উম মানে কন্টিনিউ করতে পারিনি। যে ওখান থেকে অরুণিমাতে কিভাবে শিফট করল সেটার একটা ছোট গল্প আছে। জি, প্লিজ। গল্পটা সুখকর নয়। না, কিন্তু আমরা তারপরেও শুধুই বলতে জানতে চাই হয় একজন একটা উদ্যোক্তা তো আসলে এমনি, এমনি হ্যাঁ, তৈরি হ্যাঁ, হয় হ্যাঁ। না। তার পেছনে নিশ্চয়ই স্টোরি থাকে। যে স্টোরিগুলো অনেক সময় সুখকর সবসময়ই হয় না। আপনার ১ম দিকের যে শুরুটা ছিল শুধুমাত্রই একটা আ চিন্তার জায়গা থেকে যে আমাদের শিশুদেরকে কিভাবে আপনি খাবার দিতে পারেন এবং সেই খাবার যোগান দেওয়ার জন্য আপনার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা আপনাকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিয়েছিল। সেটাকে আরো শক্তপোক্ত করার জন্য আপনি একটা প্রজেক্ট হাতে নিলেন। একই সাথে গ্রামের মায়েরাও যাতে করে তাদের কিছু আয় রোজগারের ব্যবস্থা হয়। আউটসাইড এর ফান্ডিং ছিল নাকি সেটা আপনার নিজেরই ফান্ডিং পরবর্তীতে করেছিলেন? জি। ওখানে আমার কোনো ব্যক্তিগত ইনভেস্টমেন্ট ছিল না। হুম, ওখানে আমার ইনভেস্টমেন্ট ছিল যে হুম, স্কুল সময়ের বাইরে হুম। জি, আমার সময় যেটা জি, আমার না বুঝতে করলেও পেরেছি। চলত, ওইটা আমার হুম, চাকরির হুম, মধ্যে ছিল না। মানসম্মত প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে ক্ষুধার্ত হুম, কোনো শিশুকে আসলে জ্ঞান হুম, দিয়ে লাভ নেই। ক্লাসের পিছনে একটা শিশুর পাশে আমি বসে আছি। ঠিক আছে? হুম। তো ওই জি। শিশুটার পাশে যখন আমি বসে আস্তে করে টুক করে মানে কথা বলছি যে, "সকালে তুমি কি খেয়েছো আজকে?" তো ও যখন কথা বলল, ওই মেয়েটা কিন্তু ওই শিশুটা কিন্তু আমার ছিল মানে হিন্দু ধর্মাবলম্বী এবং হচ্ছে গিয়ে যে তারা উম অনেক হচ্ছে কি বলবো যে তাদের যেই বিভিন্ন কাস্ট আছে, তো এই জি। কাস্টের দিক থেকেও তারা অনেক পিছিয়ে পড়া আরকি। তো শিশুটা যখন আমার সাথে কথা বলল, তখন তার ভিতরে আমরা রোজা রাখলে যে একটা মানে দীর্ঘ সময় অনাহারে থাকার যে একটা ঘ্রাণ আসে না মুখ হুম, থেকে? জি। তো সেইরকম একটা ঘ্রাণ। তো ও আমাকে বলল যে, "ম্যাডাম হচ্ছে মুড়ি আর চা খেয়েছি।" আমি বললাম আচ্ছা। যে, দুপুরে যে টিফিনে যে বাড়ি গেলে আজকেও তো টিফিন তোমাকে আনতে দেখিনি। আমি টিফিন বক্স হুম, সবাইকে টিফিন বক্স গিফট করেছিলাম স্কুলে। হুম, তবুও হুম, হুম, কেউ যে টিফিন আনতো না, এইটা নিয়ে বকা দিতাম। কারণ তার বাড়িতে খাবারটা না হলে সে আসলে বক্সটা নিয়ে করবেটা কি? হুম, আমি বললাম যে, "তুমি যে টিফিনে খেতে গেলে" বল ও বলে কি যে, মা এখনো রান্না শেষ করতে পারেনি।" আসলে দুপুরে তখনো পর্যন্ত রান্না হয় না। ওরা হলো বেতের ঝুড়ি বানায়। ওই কি বলে? বাঁশের। ওইগুলো দিয়ে সবজি ঢাকায় আসে। তো জি। বাড়ি গেছে ঠিকই কিন্তু খাবারটা হয়নি, ও চলে আসছে। তো এই যে মানে মা কষ্টটা ঐদিন আমি যে কষ্টটা হুম, হুম। পেয়েছি, আমি ঐদিন সত্যি বলতে কি যে আর একাডেমিক সুপারভিশন এর দিকে আমি মানে মনোসংযোগ করতে পারিনি। যে আচ্ছা, আমার আচ্ছা। টিচার কি ক্লাস নিচ্ছেন? আমার শিশুর লার্নিং আউটকাম আসলে অর্জিত হলো কিনা? আমি এই কোন হুম, হুম। দিকেই করতে পারিনি। জাস্ট জি। একটা ক্ষুধার্ত শিশুর পাশে বসে থাকাটা আমার পক্ষে আর সম্ভব হয়নি। আমি চলে আসছি।
এবং আমার মনে আছে যে এরকম কয়েকটা ঘটনার পরে আসলে আমি এরকম একটা উদ্যোগ নিতে মানে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ইমোশনাল হয়ে। জি, জি যে বুঝতে পেরেছি। দুপুরবেলাতে আমার ওই মানে আমার টিফিনটা খেতে আসলে আমার খুব কষ্ট হতো। এইটা আরকি। জি। ওকে সরি। তাহলে না, না ইটস ওকে। খুবই insightful কিছু আমরা জানতে পারছি এবং আপনি ইমোশনাল হয়ে পড়েছেন। সো এটা স্বাভাবিক বিষয় এবং আপনার যে উদ্যোগ সেটা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয়। পরে আবার অরুণিমা কিভাবে শুরু করলেন? হ্যাঁ, থ্যাংক ইউ। যেটা হলো যে আমি যখন এরকম একটা উদ্যোগকে আসলে ওখানে বন্ধ করে দিতে বাধ্য হলাম। হুম, হুম, হুম। তারপর ৪-৫ মাস চলে গেছে। দেন প্রধান শিক্ষক হওয়ার কারণে আমাদেরকে প্রচুর অফিসে আমাদের ডকুমেন্টস জমা দেওয়ার জন্য যেতে হয়। তো আমি একদিন ঐরকম অফিস থেকে ফিরছি। বাসে ফিরতে হতো আরকি আমার থাকার জায়গা থেকে বেশটা দূরে। মানে হুম, এক হুম। উপজেলা থেকে আরেক উপজেলা। তো ওই সময় এক ভদ্রমহিলা আমাকে বলছেন যে উঠে দাঁড়ায় বলছেন যে, "ম্যাডাম এখানে বসেন।" মানে বাসে কোনো সিট নেই। হুম, তো হুম, বলে হুম। কি যে, "ম্যাডাম এখানে বসেন, এখানে বসেন।" তো আমি তো কোনো আসলে আমার বয়সী বা আমার চাইতে ছোট হলেও তাকে তুলে দিয়ে আমি বসবো না। উনিও নারী, আমিও নারী। আর আমি তখন আমি বললাম যে, "আমার কোনো কষ্ট হচ্ছে না। বাস তো ফাঁকা আছে। আপনি বসেন।" বলছে যে, "না, না আপনি বসেন। আপনি আমাদের ম্যাডাম না? আপনি বসেন।" আমি জি। বললাম যে, "আমি ম্যাডাম হলে কি? আপনি তো আমার অভিভাবক তাহলে। আপনাকে বেশি সম্মান করার দরকার। আপনি বসেন।" তো বলছে যে, "না ম্যাডাম আপনার সাথে আমার কথা আছে। সেজন্য আপনাকে বসতে বলছি। আপনি বসেন, কথা আছে।" তো আমাকে উনি জোর করে বসালেন উনার সিটে। তারপর কানের কাছে এসে বলছেন যে, "অন্যের উপরে রাগ করে আমাদের কেন ক্ষতি করলেন ম্যাডাম? আমি কিছু বুঝতে পারি না যে ঘটনা কি?" হুম, হুম, ততদিনে হুম। কিন্তু আমাদের মায়ের হাত বন্ধ মানে ৫-৬ মাস হয়ে গেছে। মানে অল প্রজেক্ট ক্লোজড মানে কোন কিছু নাই আর। তো তখন আচ্ছা। আমি মানে বুঝতে পারি না মানে একটু যখন তাকায় আছি একটু অবাক হয়ে তখন বলছে যে, আ "অন্যের উপরে রাগ করে আপনি আমাদের ক্যাথা সেলাইটা বন্ধ করে দিলেন। আমাদের যে ২ টা পয়সা আসছিল সেটা দিয়ে আমাদের কত কিছু হইতো জানেন? আমরা নিজেদের শখটা হুম, মিটাইতাম। ছেলের হাতে একটুখানি খাবারটা দিতাম। ও একটু মায়ের বাড়ি যাইতাম। সংসারে একটু এটা ওটা ঠেকা দিতাম। তা আপনি কিছু ক্যাথা দেন না ম্যাডাম। মানে এই যে একটা তার গ্রামের আমি সুন্দর হুম, করে হুম, বলতে পারলাম না তার ইয়েটা, তার আবেদনটা। হুম, কিন্তু হুম, হুম, উনি আমাকে মানে ঠিক এমনভাবে বললেন যে, "আপনার স্কুলের কাজের বাদেও তো আপনি অনেক গ্রামে কাজ করেন। অনেক মানুষকে সহযোগিতা করেন। তাদের জন্য আপনি এটা তো আপনার স্কুলের মধ্যে দায়িত্ব না। কিন্তু আমরা তো আপনার কাজ করে দিতাম, আপনি টাকা দিতেন। এই যে উদ্যোগটা আপনি নিছিলেন এজন্য আমরা অনেকগুলা মেয়ে মানুষ ৩০-৪০ টা মেয়ে আমরা জানেন? যে আমাদের কোনো অভাব ছিল না এবং যে পাড়ায় আমরা কাজ করতাম কোনো ঝগড়া বিবাদ হতো না আর। আমরা কাজ করে যে টাকা পাওয়া যায় এইটা তো আমরা স্বপ্নেও ভাবিনি। এরকম একটা কাজের সুযোগ আসবে। হুম, 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 হুম। তো ঐদিন আসলে ফেরার পরে আমার রাত্রে সত্যিই মানে ঘুমাতে অনেক কষ্ট হলো যে এটা কি হলো? জি। মানে উনি এরকমভাবে মানে আমাকে করলেন যে কেন স্বপ্ন দেখায়ে আমি তাদের স্বপ্নটাকে ভেঙে দিলাম। অনেকটা তার কথার ভিতরে ছিল এরকম। কারণ ওখানে আমাদের এলাকায় এই ধরনের কোনো না মানে নারীদের যে যারা আসলে হুম, আমাদের মায়েরা আছেন, এরকম জি। কাজের সুযোগ খুব কম, নাই বললেই চলে। তো আচ্ছা। তখন আমি হচ্ছে আবার একটু হুম, হুম। দরবেশি, দরবেশ নই কিন্তু দরবেশি টাইপের মানুষ আর্থিক কারণে আরকি। মানে জি। টাকা যেটা আসে, সেলারি যেটা পাই, এই মাসের শুরুতে ঢুকে মাসের শেষে যেটা যায় হুম, হুম, হুম। এরকম অবস্থা। তো আচ্ছা। সঞ্চয় আসলে আমার সঞ্চয় সে অর্থে ছিল না। তো কি করি? হুম, হুম, হুম। আমি আসলে আমার ইয়ে থেকেই আ আমার মনে আছে সার্ভিস ইয়া থেকেই আরকি ৳৩০,০০০ লোন করে আমি হুম, আবার হুম। হচ্ছে এটা ১ সপ্তাহ খানেক ভাবলাম আরকি। ভাবার পরে এইটা নিয়ে জি। আ এটা নিয়ে আমি হেসে দিলাম একটা কারণ আছে যে আমার হাসব্যান্ডের সাথে আমি আলাপ করলাম। কিন্তু যেটা হয় কি যে আমার আসলে হয়তো কোনো কিছু করার আগে আমি কন্যার সাথে বা আমার হাসব্যান্ডের সাথে এই ২ জনই আমার যেহেতু আপনজন আমার হুম, পরিবারের হুম। আ আমরা ৩ জন মানুষ জি। ছিলাম তখন। তো তাদের সাথে আলাপ করলাম। কিন্তু আসলে ওরা জানে যে আলাপ যাই করি না কেন সিদ্ধান্ত আমি নিব। আমি জি। হাসিটা এইজন্য দিলাম। তো আচ্ছা। এই জায়গা থেকে ১ সপ্তাহ ১০ দিন মতো মনে হয় লাগলো আমার লোনটা পেতে। ডিপার্টমেন্টে হুম, হুম, প্রেয়ার দিয়ে যেটুকু সময় লাগে আরকি। তারপর আমি এটা শুরু করলাম। শুরু করার পরে তখন আবার আমি মানে এই স্টোরিটা বলে তখনই করলাম যে আসলে আমাদের এই উদ্যোগটার নাম কি হওয়া দরকার? এটা আমি ভাবতে থাকলাম। তখন আমি আর কোনো স্ট্যাটাস দিলাম না Facebook এ। হুম, আগেরটা হুম, কিন্তু হুম, হুম। আমাদের বন্ধুদের দেওয়া নাম ছিল, ওই মায়ের হাতটা। জি। আর হুম, অরুণিমার হুম, হুম। ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে স্কুলে বসে আমি বাংলা অভিধানটা খুলে দেখতে
১ম এ থেকে শুরু করলাম। তো জি। এই অরুণিমাটার শব্দটা আমাকে টানে একটাই কারণে যে, এই যে সকালবেলায় একটা উনি যে কথাটা বলছিলেন যে, "একটা আশার আলো দেখায়ে কেন আপনি এটা বন্ধ করে আবার দিলেন?" চলে গেলেন। হ্যাঁ? জি। হ্যাঁ, তো হুম, হুম, এই হুম। যে সূর্য উদয়ের সময় যে আশার আলোটা, অরুণ আভা, জি। সেই জায়গা থেকে আসলে অরুণিমা নামটা নিয়ে আবার ওই মাত্র ৳৩০,০০০ দিয়ে আমার উদ্যোগটা শুরু হয়েছিল। এটা আসলে অরুণিমার আ হুম, মানে শুরুর যাত্রা। এইটা আমার শুরুর পথে। ক্যারিয়ার হবে, এটা আমার পেশা হবে, এইটা থেকে আমার প্রচুর আয় হবে। বিষয়টা এরকম কোনো কিছু মাথায় থেকে না। কিন্তু ওই নারীর আবেদনটাকে আমি ফেলতে পারিনি সেদিন। যদি বলা হ্যাঁ, যায় আ তো সেই নারী হচ্ছে আসলে আমার এই অরুণিমাকে মানে নামে আমার অনেকটা এই উদ্যোগকে হ্যাঁ, আমার নতুন করে ইন্সপিরেশন। প্রেরণার যেই জায়গা তৈরি করেছে। বুঝতে একদম, পেরেছি। ওকে। একদম। আমি যতটুকু জানতে পেরেছি যে আপনার বর্তমানে আপনি আ অনেক কর্মী নিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানটাকে একটা জায়গায় নিয়ে এসছেন এবং এখানে আপনি প্রোডাক্ট লাইন আপনি বাড়িয়েছেন। শুরুতে যদিও কাঁথা দিয়ে শুরু করেছিলেন কিন্তু এখন আপনার প্রায় ৫ থেকে ৬ আইটেমের আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় আপনার ছোট, ছোট টিম আপনি ম্যানেজ করছেন। সো আমি জানতে চাইবো যে শুরুর দিকে ৳৩০,০০০ দিয়ে শুরু করলেও আ পরবর্তীতে আপনি এইটাকে কিভাবে স্কেল করলেন এবং ক্যাশ ফ্লো এবং আ যে ফিন্যান্সিয়াল চাপ, টিম অপারেশন এবং ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের যে এটাকে স্কেল করতে গিয়ে বা গ্রোথ এর সময় যেসব জিনিসপত্র আপনাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলেছিল, সেই বিষয়গুলো আসলে আপনি কিভাবে হ্যান্ডেল করলেন? হ্যাঁ, আসলে এই তো শুরুটা হলো। হুম, শুরুটার হুম। পরে যেটা হলো আসলে যে হয় না যে একটা কাজ করতে গেলে সমস্যা আসে সেটা হুম, সে হুম, হুম, হুম। সমস্যাটা এলে সমস্যাটার সমাধান করার জি, একটা চিন্তাভাবনা আসে। যখন জি। আমি ১ম শুরু করি তখন তো আমি হচ্ছে আমার প্রত্যেকটা কর্মীর সাথে আমার পার্সোনাল ইন্টারেকশন হুম, থাকতো। জি। ফলে স্কুল আওয়ারের পরে যখন আমার এরকমভাবে আমার যখন তাদের সাথে কাজ করতে হইতো বা হুম, আ হুম, তারা যখন হচ্ছে এগুলো তাদের কাজগুলো দেখে নেওয়া, হুম, তারপর হুম, পেমেন্ট করা, তারপর এটাকে মাঝে, মাঝে মনিটরিং এ যাওয়া হুম, যদি হুম, হুম, যাই। তো এটা করতে গেলে দেখা গেল এটা আমার জন্য আসলে অত্যন্ত মানসিক এবং দৈহিক চাপের কারণ হয়ে যাচ্ছিল। কারণ একটা হুম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তখনও শিক্ষকতা করছি। প্লাস সংসার আছে, নিজের লেখালেখি আছে। সবকিছু মিলায়ে আবার শরীরটাও সবসময় খুব ভালো যেত সে সময়। তাও হুম, না। হুম, তো এটা তখন একটা আইডিয়া আসলো যে ১ম এ আমি ওই গ্রুপ থেকে একটা টিম লিডার করে দিলাম। হুম, যে এখন থেকে এই টিমের সাথে মানে ১ম শুরুটা এভাবে যে প্ল্যানিংটা কিভাবে আসে? সমস্যা তখন একটা সলিউশন খোঁজা। আমার কাজটা হুম, হলো এটা আরকি। এবং আচ্ছা। ওই সময়টাতে আমার যেটা হলো কি যে আমি আসলে কোনো মানে পড়ে বা কোনো ফর্মুলা থেকে মানে মেইনটেইন করে বা কোন রকমের দেখে আমি আসলে আমার কোন কিছু আমার এই উদ্যোক্তা জীবন বা আমার কোন কিছু আসলে শুরু হয় না। হুম, হুম, আমি হুম, হয়তোবা শিক্ষকতা জীবনেও প্রচুর প্রশিক্ষণ নিয়েছি। কিন্তু আমি প্রশিক্ষণকে হুবহু অ্যাপ্লিকেশন নিয়েছি এমন না। আমার ক্রিয়েটিভিটি, আমার জায়গায়, আমার পজিশন, আমি যে জায়গায় কাজ করছি, সেই জায়গাটাতে আসলে আমার কোন উদ্যোগটা নিলে ভালো হবে, আমি হুম, সবসময় হুম, সেটা চেষ্টা করেছি। এবং সেই জি। কাজটাই আসলে আমাকে আমার বিজনেসের ক্ষেত্রেও বা আমার উদ্যোক্তা জীবনেও কিন্তু হুম, আমাকে অনেক সহায়তা করেছে এই মানে মনোভঙ্গিটা। হুম, তো হুম, ওই হুম, যে শুরু হলো যে আমি একজন টিম লিডারের মাধ্যমে কাজটাকে তুলে আনা। ঠিক আছে? এইটা হুম, হলো হুম, কি যে আমার জি। প্রোডাকশন এর যেই আ হুম, হুম, সমস্যা হুম, সেটা। হুম, হুম, পরবর্তীতে হুম, যেটা সেটা হলো কি যে মার্কেটিং। তখনো পর্যন্ত আমি আমার বিজনেসটা বা আমার উদ্যোগটা কেমন ছিল? আমি হুম, হুম, আসলে হুম, কাজগুলো দিয়েও ভুলে যেতাম। ভুলে যাওয়ার আচ্ছা। পরে ওরা যখন হুম, হুম, কাজগুলো হুম, নিয়ে আসতো তখন হুম, দেখা হুম, যেত যে ওই যা সেলারি পেয়েছি সব বিলটা দিয়ে বা দিয়ে দিচ্ছি। ১ টা ২ টো বিক্রি হলো। না জি। হলে খুব অর্থকষ্টে চলতাম একা, একা। এরকম হুম, একটা হুম, হুম, অবস্থাও গেছে। যে হুম, সেল হুম, নাই তো তখন তো বুস্ট করি না। হয়তো পেজে পোস্ট করি বা গ্রুপে পোস্ট করি। তখন কিছু হুম, হুম, অর্গানিক রিচ ছিল। মানে এতে। হুম, আর অনেকেই গ্রুপ থেকে গ্রুপ মেম্বাররা খুব পরিচিত মানে এবং আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে মানে বিশেষ করে বন্ধুরাই আরকি। মানে যারা কখনো আমাকে হুম, দেখেননি হুম, তারাও এই আসলে নারীদের স্টোরি গুলো তখন স্টোরি টেলিং এর একটা মানে লেখার আমি লিখতাম আরকি প্রচুর গল্পগুলা লিখতাম। ওই হুম, কাজগুলোর পিছনের জি। গল্পগুলো লিখতাম। তো এটাতে আসলে ওই যেন প্রত্যেকটা মায়ের সাথে আসলে আমাদের আমার বন্ধুরা প্লাস আমার গ্রুপে তাদের বন্ধুদের যখন তারা এড করতেন, তো উনারা রিলেট করতে পারতেন সামহাউ এবং এই নারীদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যেই তারা কিছু না কিছু কিনতেন। তো যেটা হতো কি যে হয়তো আমি মানে আমার হচ্ছে কি যে এই বিষয়ে মানে যথেষ্ট জ্ঞান না থাকা, মনিটরিং না করা, প্লাস আমার চাকরিটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। তো এইটা করতে হুম, যেয়ে হুম, হুম, আসলে
দেখা গেল যে ঈদের জন্য আমি শাড়ি বানিয়েছি, ঈদের ১ সপ্তাহ আগে আসলো। হ্যাঁ? আমার টিম লিডার। জি। আমি ঈদের হুম, হুম, বেতন বোনাস দিয়ে ওদের সব বিল মিটাইলাম। ঈদে আসলে আমার বাজার করার জন্য আমার আর কোন টাকা নাই। এইরকম আমার আচ্ছা। মানে উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জটা হুম, হুম, আরকি। হুম। তো জি, এইভাবে যখন তাদেরকে নিয়ে আবার প্রচুর উঠান-বৈঠক করে আমি বোঝালাম যে, "দেখো আমি কাজটা এই সময় তোমাদেরকে দিয়েছিলাম। এখন যদি তোমরা দিতে ওই সময় যদি দিতে তাহলে ঈদের কিন্তু আমি মার্কেটটা ধরতে পারতাম। কিন্তু এখন তো আর এগুলো কেউ কিনবে না।" ফলে হুম, হুম, আমার হুম, ঘরে এগুলো দেখা যেত যে স্টক হয়ে যাচ্ছে। অনেক সমস্যা এবং আমি মাঝেই খুব টাকার কষ্টে পড়ছি। এই হুম, হুম, করতে আমার আসলে কোন রকমে চলছে। মানে আমার চাকরিটা যখন ছেড়ে দিব, তারপরে তো কোভিডের সময় বন্ধ থাকলো কয়েক মাস। তখনও কাজ ছিল ফিল্ডে। কিন্তু সেলারিটা যেহেতু আসতো, আমার রাস্তা খরচটা বেঁচে যেত। স্কুলে যেতে হতো না। ওখান থেকে মোটামুটি একটুখানি ঠিক করে রেখে তখন তখন হচ্ছে দুভাবে সাপোর্ট করা লাগছে। একটা হলো বন্ধুরা প্রচুর টাকা-পয়সা দিয়েছে। অনেক ফ্যামিলি আসলে তখনও খাদ্যাভাবে ছিল। জি। তাদেরকে কাজের বাইরেও করতে হয়েছে, সাপোর্ট দিতে হয়েছে সবাইকে। হুম, হুম, এবং কাজটা তখন দেওয়া আমার তো মনে হয়েছিল যে না সরকারি সেলারিটা তো আমার মানে আ আমার চাকরির যে সেলারিটা আমার তো ঢুকছেই অ্যাকাউন্টে। তো হুম, কিছু হুম, হুম, কাজ যাক। তখনও কাজ দিতে হয়েছে। আমার এদিকে স্টক হয়ে গেছে প্রোডাক্ট। আর জি। এর মধ্যে আসলে আমি যে এই কাজগুলো পাগলামোগুলো করি তো এটার প্রচারটা আমার এলাকায় কম। জি। মানে আমি লোকালি প্রোডাক্ট সেল করার চেষ্টা করিনি। যার ফলে কি হয়েছে হুম, হুম, যে হয়তো আ বাসার ভিতরেই একটু হুমকি-ধামকি, "এই দেখো তুমি এতগুলো মানে মানে একটা ঘরকে দেখা যাচ্ছে কি যে হুম, স্টক হতে প্রোডাক্ট একটা হয়তো তাকের উপরে ছিল। সেই তাক থেকে কি বলে আ আ ফ্লোরে পড়ে গেছে। তারপরে একটা হচ্ছে শেলফ হুম, করেছি, শেলফেও জায়গা হচ্ছে না ফ্লোরে। ওই ঘরে আর পা ফেলার আর জায়গা নাই। তখন হয়তো আচ্ছা। বলল যে, আমি কিন্তু এবার জানলা দিয়ে সব ফেলে দিব প্রোডাক্ট গুলো, হ্যাঁ?" তো হুম, 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 এইটুকুই হুম। আরকি। এর বেশি কিছু না আরকি। মানে যত আচ্ছা, আচ্ছা। গর্জে তত বর্ষে না। আর বদলে এটাও হয়তোবা তার একটা যে দেখো তোমার সিস্টেমে কোথাও ভুল আছে। তুমি প্রোডাকশন করছো কিন্তু আচ্ছা, তুমি, আচ্ছা। তুমি তো এসব করোনি। তুমি এটা নিয়ে কি করবা? হুম, হুম, অযথা টাকাগুলো নষ্ট করছো। মানে ও খালি এটাই বলত যে অযথা টাকাগুলো নষ্ট করছে। হুম, আবার হুম, হুম, এটাও দেখতো যে না এতগুলো মানুষের যখনই ওই মানে স্টোরি গুলো যখন Facebook এ আমার হাসব্যান্ডও পড়তো, হুম, হুম, দেখতো তখন আসলে মানে লাভের চাইতে ওই চিন্তাটাই হতো যে না কিছু মানুষের তো কাজ হচ্ছে, কিছু মানুষের তো কাজ হচ্ছে। ওই যে ওরও একটা কি বলবো যে এইগুলোকে মেনে নেওয়ার মতন মেন্টালিটি ছিল বলেই হয়তোবা আমার উদ্যোগটা আসলে সাথে ছিল। জি, তারপরে তো বলতে এই চাকরিটা ছেড়ে দেওয়ার পরে অ্যাম মানে চাকরিটা কি স্বেচ্ছা আপনি অবসর ছেড়ে নেওয়া দিলেন আরকি নাকি ছেড়ে দেওয়া বলতে রিটায়ার্ড এ গেলেন? আপনি মানে চাকরিটা ছেড়ে দেওয়া হলো নাকি এটা হচ্ছে রিটায়ারমেন্ট কি এ যে গেলেন? মানে ২৫ বছর হলে তো সরকারি চাকরিতে মানে ফুল পেনশন পাওয়া যায়। এইটাই আমার হুম, হুম, টার্গেট ছিল। কিন্তু কোভিড এর হুম, হুম, কারণে আমি ২৮ বছর চাকরি করে ফেলছি। হোম হ্যাঁ, অফিস ছিল ওই সময়টায়। আচ্ছা। হুম, ফলে হুম, যেটা হুম, ছিল যে আমি স্বেচ্ছা অবসরে এসেছি, ফুল পেনশনেই এলাম। হুম, 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 তো এই চাকরি ছাড়াটা নিয়ে আসলে আমাকে প্রচুর প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। শুধুমাত্র আ মানে আমার হাসব্যান্ড এবং কন্যা ছাড়া প্রায় সবাই বলেছেন যে আমি ভুল করেছি আরকি। আ ওকে। আমার কয়েকজন কর্মকর্তা বুঝতেন যে আমি চাকরিটা আসলে আমার জন্য করা টাফ। কারণ আমি যে কাজটা করি মন হুম, দিয়ে করি এবং আমার ভিতরে এমন কিছু বিষয় ছিল যে বিষয়গুলো নিয়ে আসলে কিছু বিষয় মেনে চাকরি করা খুব কঠিন। সে আমি ওকে। কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হুম, পারি হুম, না। যে কারণে প্রচুর দ্বন্দ্ব। আমার আমার অনেক সময় তো এরকম হয়েছে যে আমার সকালে চাকরি আছে তো শুনছি বিকেলে নাই। বিকেলে নাই হুম, তো হুম, পরদিন শুনছি যে আবার আমি বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেছি। আবার শুনছি যে আমার চাকরি নাই। আচ্ছা। আবার শুনছি যে আমি ইন্দোনেশিয়ায় হ্যাঁ, ট্যুর হ্যাঁ, পাচ্ছি। এই একটা খুব মজার একটা জি। জীবন গেছে আমার আসলে শিক্ষকতার জীবনটা। আমি এনজয় করেছি আমার হুম, হুম, শিশুদের হুম, সাথে। আমি তাদের যে আচ্ছা, ভালোবাসা আচ্ছা। পেয়েছি, তাদের কাছ থেকে শেখাতে যেয়ে যা শিখেছি, আমার কলিগস দের ভালোবাসা, ইভেন আমার অভিভাবকদের আমি যে গ্রামের স্কুলে চাকরি করেছি, আমার প্রত্যেকটা গ্রাম আমার মনে হয় যে আমার আত্মীয়, প্রত্যেকটা বাড়ি আমার আত্মীয়ের মতন হয়ে গেছে। এরকম একটা অবস্থা আরকি। আচ্ছা। আর আমার জি। শিশুদের কথা নাই বলি, তাদের অফুরন্ত ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ অ্যাকচুয়ালি। তারা তো আসলে আপনার ৫ প্লাস থেকে 11 প্লাস শিশুদেরকে আমি পড়িয়েছি। তাদের ভালোবাসাটা আরকি বলব নিঃস্বার্থ। তো কষ্ট পেয়েছিল তারা বেশি একভাবে চাকরিটা ছাড়াতে। যেমন আমার আ আমি বলিনি স্কুলে যে চাকরিটা মানে আমি ছেড়ে দিচ্ছি। জি, আমার ক্লাস 5 এর ওকে আমি আল্লাদি বলে ডাকতাম। ওর বাবা বিদেশে থাকতো বলে ও একটু বেশি আদর কাটতো আরকি। সবসময় আসতো। আর এটি ছাত্রী হিসাবেও ভালো ছিল। জি। যেদিন ও জানছে ও WhatsApp করে আমাকে শুধু বলছে যে, "এটা কিভাবে হলো? আমি কেন জানলাম না?" আমি ওর মানে সেই মেসেজে রিপ্লাই দিতে পারি না। অভিমান করে ও আজও কথা বলে না। মাঝে ওকে। মানে আমার এখনো একটা
Gmail অ্যাকাউন্টে ওর সাথে একটা ছবি আমার আছে। হুম, হুম, হুম। মানে প্রোফাইল ইয়ে হিসাবে আমার ঘরে বাঁধানো আছে। আমার মানে কন্যার সাথে আমার কোনো ছবি বাঁধানো নাই। বাট ওর সাথে আমার একটা ছবি বাঁধানো আছে আমার ঘরে। সেটা ওটা অন্য অনেক কাহিনী। যা হোক আ গিফট পাই আরকি একজনকে। আমি একটা ছবিটা তুলে পোস্ট করছিলাম। হুম, ও হুম, হুম। তখন মানে ১ম চেঞ্জ এ পড়ে। তো আমার আরেক মানে প্রিয়ভাজন একজন জি, ওই স্টুডিওতে বসা ছিল। ছবিটা বের করে নিয়ে প্রিন্ট করে আমাকে মানে বাঁধাই করে পাঠিয়ে দেয়। তো সেটা আমার ঘরে সবসময় থাকে। তো এই অবস্থা আরকি। তো আমার যখন চাকরিটা আমি চাকরি থেকে স্বেচ্ছা অবসরে এলাম। অবসরে আসার পরে তখন আমি ছোট করে কিছু পেনশনের টাকা দিয়ে আমি শুরু করলাম। রিস্ক নিলাম আরকি। কিছু টাকা জি। আমি এটা হুম, হুম। সবাইকে বোঝালাম, "এই দেখো, দেখো সব টাকা আমি নষ্ট করছি না কিন্তু কিছু টাকা অল্প হুম, কিছু টাকা নষ্ট করছি।" মানে এই উদ্যোগটা নষ্ট আচ্ছা। করা আরকি। হুম, 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 এই হুম। উদ্যোগে টাকা দেওয়াটা মানে হুম। অনেকটা নষ্ট নষ্ট হওয়াটা। করার মতো ছিল। জি। তো আমি আমি বললাম যে, "না, আমি সব টাকা নষ্ট করিনি। অল্প কিছু টাকা হুম, নষ্ট হুম। করছি।" জি, তো জি। এই তো এইভাবে মানে এটা উদ্যোগটা শুরু আসলে হলো। ওদেরকে বুঝ দেওয়া আরকি অনেকখানি। এবং আরেকটা ব্যাপার আমি যেটা জানতে চাইবো আমি একটা নারী জীবনের উদ্যোক্তা একটা সহজ বিষয় না। আমরা আমাদের সমাজে পুরুষ মানুষ কাজ করবে, আ বিভিন্ন ধরনের উদ্যোগ নিবে, ব্যবসা করবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা নারী যখন কোনো উদ্যোগ নিতে চায় বা নিতে যায় সেখানে কিন্তু নানা রকম বাধা আসে। পারিবারিক চাপ, অনিশ্চয়তা এবং আমাদের চারপাশে তো আসলে আমাদের আসলে ওরকম করে লাইক মাইন্ডেড মানুষ আমরা পাই না সাধারণত। চারপাশ থেকে কোনো রকম বাধা ছিল কিনা? না, এটা স্বাভাবিক তাই ছিল। কারণ হ্যাঁ। আমাদের ফ্যামিলিতে আ কেউ বিজনেস করেনি। তার হুম, উপরে হুম। নারী তো কেউ নাই আরকি। জি। নারী উদ্যোক্তা কেউ নাই। সবাই চাকরি করে হুম, হুম। বা কর্পোরেট জব করে বা দেশের বাইরে থাকে এরকম। আর এরকম একটা চ্যালেঞ্জিং কাজ এটা আসলে কেউ ভাবেনি। আর স স সব সবচাইতে বড় যে বিষয়টা যে আমার ফ্যামিলি মেম্বাররা অন্তত এটা ভাবেনি যে ক্যাথা বিক্রি করছি, ক্যাথা। মানে হুম, কাঁথাও নয় আরকি। ক্যাথা বিক্রি জি। করে খাচ্ছি। যেটা হচ্ছে মান-সম্মানে যায়নি। কিন্তু হুম, অনেকেরই হুম। হচ্ছে কি যে এই ধরনের একটা ইনসাল্টিং কথাবার্তা ছিল যে আমি আ বা আমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আমার শ্বশুরবাড়ি, আমার বাবার বাড়ি সেখানে হুম, হুম। থেকে আমি একজন নারী হয়ে এরকম একটা কাজ করব আরকি। তো জি। আমার যেটা হচ্ছে কি যে আমার শ্বশুরবাড়ি বা আমার বাবার বাড়ির কেউই সরাসরি এটাতে না বলেননি। সবাই জানেন যে আমি একটু আম এরকম কিছু আছি আরকি। উম উল্টাপাল্টা কিছু করি আরকি। উল্টাপাল্টা কিসিমের। হুম, হুম। তো জি, এইটাকে ওরকম ধরে নিয়েছিলেন যে সাময়িক একটা এই সময় পেরিয়ে গেলে এটা বা লস খেয়ে এটা থেমে যাবে আরকি। জি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল উম আমি এই যে বললাম যে আমার আসলে উদ্যোক্তা জীবনের জ্ঞান ছিল না বললেই চলে। তবে একটা জিনিস হুম, যে যেকোনো সমস্যা উদয় হলে সেটাকে সমাধান করার একটা হুম। আ চিন্তাভাবনা আমার ভেতরে থেকে কাজ করত। একটা জিদ কাজ করত। কোন একটা কাজ হুম, করতে গেলে সেটা কেন পারা যাবে না বা কেন পারব না, কেন হবে না, এরকম একটা হুম, আ জিদ কাজ করত। তো এই জায়গাটা জি। থেকে যেটা হলো আ এই যেমন বললেন যে আসলে সমর্থন ছিল না মানে কেউ বাধা না দিলেও ওইভাবে যে মানে খুব ইন্সপায়ার করা যে এটা খুব হুম, একটা হুম, ভালো সম্ভাবনাময় কাজ, এটা হুম, করো, হুম, এটাই বা এখান থেকে কেউ ৳১০ নাও, এরকম কোনো কিছু না। আর আমি এটা এক্সপেক্ট ও করিনি একটাই কারণে যে আমি আসলে সারা জীবনেই আমি দেখছি হুম, যে হুম, আমি যা কিছু করেছি সেই জায়গাগুলোতে আসলে শেষ পর্যন্ত আমাকেই এফোর্ট দিতে হবে বা আমাকেই করতে হবে। এই জায়গাটাতে হুম, আমাকে কেউ আমি যদি দেখা যায় যে কিছু কারো কাছে উপদেশ নিতে যাই, কিছু মানে সহযোগিতা নিতে চাই আমাকে ১০০০ টা উপদেশ দিবে। হুম, কিন্তু হুম, কাজের কাজ আসলে কিছু হবে না। এবং আমি জানি যে ওই কোন উপদেশটা আমি নিবো আর কোনটা নিবো না। আর কোন একটা উপদেশ হয়তো আমি নিবো না সেটার জন্য তিনি কষ্ট পাবেন। জি। সো আমার আসলে ব্যর্থতার জায়গাগুলোতে কান্নাগুলো একান্তই আমার। হুম। ব্যর্থতা নাই বা কষ্ট ছিল না সেটা বলব না। আমরা আরেকটু গভীরে ঢোকার চেষ্টা করব। ১ম এ আপনি শুরু করেছিলেন ৳৩০,০০০ দিয়ে এবং সেটা আপনি পরবর্তীতে কিভাবে বাড়ালেন এবং ১ম ইনভেস্টমেন্টটা আপনি যে করলেন, আ সেটা থেকে আপনি আসলে সেলটা কিরকম পেয়েছিলেন এবং আ পরের ইনভেস্টমেন্টটা আপনি কেন করলেন? মানে ওখান থেকে কি আপনার বিজনেসটাকে গ্রো করতে পেরেছিলেন ৳৩০,০০০ য়? তারপর কি আপনি আ নতুন ইনভেস্টমেন্ট ঢুকিয়েছিলেন? নাকি আপনার আ মানে ১ম ইনভেস্টমেন্টে আপনি আসলে তেমন কোনো প্রফিট করতে পারেন নাই? মানে সেই জিনিসটা একটু ক্লিয়ার করে আমরা জানতে চাই। আসলে উদ্যোগটা যেভাবে শুরু হয়েছিল সেটা তো বললামই। জি। যে এই ৳৩০,০০০ দিয়ে যে শুরু হওয়ার গল্পটা সেখানে আসলে হুম, হুম, হুম। প্রফিট করার চাইতে এই জি। কিছু মায়ের হাতে অ্যা কাজ দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য হুম, ছিল। হুম, হুম, হুম। জি। কারণ ওরা সরাসরিই ছিল আমার হুম, ছাত্রীদের।
জি। মায়েরা আরকি। হুম, 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 হুম। তো মায়েদের সাথে সবসময়তেই আমার একটা ভালো সম্পর্ক থেকেছে। কারণ আমি প্রচুর আসলে মা সমাবেশ করতাম স্কুলে হুম, হুম, এবং হুম। হোম ভিজিট করতাম। আর পার্সোনালি আমার স্কুলে আমি লাস্ট যে স্কুলে আসলে থেকে এই উদ্যোগটা আমার শুরু হয়েছিল, সেই স্কুলে যেয়ে ১ম যে কাজটা করেছিলাম যে আমি একটা স্কুলের জন্য ডেডিকেটেড একটা ফোন কিনি। যাতে আমার অনুপস্থিত শিশুদের সাথে আমার প্রত্যেক টিচার কথা বলতে পারে প্রতিদিন। বা আচ্ছা। আমি নিজেও কথা বলতে পারি। হুম, এবং হুম, হুম। প্রত্যেক অভিভাবককে দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারটা। আমার পার্সোনাল নাম্বার তো দেওয়া তাদের কাছে থাকতই। ওই হুম, হুম। নাম্বারটাও থাকতো। তো জি, এই যে কারণে যেটা হয়েছিল কি যে মায়েদের সাথে আমার একটা খুব ভালো রিলেশন তৈরি হয়েছিল। তো জি। ওই সময় আমার আসলে লাভটা কাজ করেনি মাথায়। কোন মায়ের হাতে কাজ নেই। তখন হচ্ছে কি যে ওই কাজটা আমাকে দিতে হবে এটা কাজ করত মাথায়। তো প্রোডাক্টটা আসতো ঘরে তো স্বাভাবিকভাবেই আমাকে তো একটু সেল পোস্ট দিতে হতো এবং আমার ওই সময় যে মানে ফোনটা ছিল হুম, আ হুম, হুম। তার যে ক্যামেরা রেজোলিউশন হ্যাঁ, ছবি হ্যাঁ। তুলে পোস্ট করলে বলে দেওয়া লাগতো যে, "ভাই এটা এই রং।" মানে আচ্ছা, কালারটাও ঠিক মতো আসতো না। মাঝে, আচ্ছা। মাঝে এটা এখন ভাবলেও খুব অবাক লাগে যে যারা ভালোবেসে আসলে আমাদের প্রোডাক্ট গুলো নিয়েছেন হুম, হুম। এবং আজকের এই অরুণিমা এই পর্যন্ত যাদের ভালোবাসায় এসেছে, নিঃস্বার্থ ভালোবাসায়, অনেক খামতি তারা সহ্য করেছেন। অনেক কিছু মানে ওভারলুক করেছেন। মানে হুম, হুম। আমাদের প্রফেশনালিজম এর জায়গাটা থেকে। জি। তো সেই জায়গাটা সে সময়ের কথা মানে বলে বোঝানো যাবে না। তো সে সময় হুম, হুম। ইনভেস্টমেন্টটা কি হতো যে আ খুব পরিকল্পনা করে একসাথে অনেক টাকা ইনভেস্ট করা এটা হয়নি। কিন্তু আমার সেলারি থেকে একটু, একটু করে ঢুকতো। হ্যাঁ? আচ্ছা। আমি বা একটা হয়তো ট্রেনিং করে আসলাম সেই টাকা থেকে কিভাবে ঢুকতো আমি যে সচেতনভাবে ঢোকাচ্ছি এটা নয়। আমার হুম, কাজ নেই মায়েদের হাতে, মায়েদের আবদার হলো কাজ দেন। এখন টাকা দেখা যাচ্ছে যে আমার সেল হয়নি। কিন্তু তখন আমি ভুলেও গেছি বা আমার হয়তোবা অত মানে কি বলবো যে তাড়াও নেই যে আমার ওগুলো সেল করতে হবে। কিন্তু হুম, যখন মায়েদের বিল দেওয়ার সময় আসতো তখন মনে হতো আরে এগুলো তো সেল করতে হবে। হুম, হুম, তখন হুম। ছবি তুলে একটু পোস্ট করা। হ্যাঁ, ছবি তোলার ব্যাপারেও সেই বললাম যে হুম, খুবই যাচ্ছে তাই একটা অবস্থা। হুম, তো এইরকম করে, করে আসলে একটু, একটু করে আমার টাকা ঢুকছিল হুম, বিজনেসের হুম। ভিতরে। কিন্তু সেটা খুব আহামরি কিছু না। আচ্ছা। সামান্যই। হুম, 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 হ্যাঁ? হুম। সামান্যই এটা যাচ্ছিল। পরবর্তীতে যেটা অবসর গ্রহণের পরে এককালীন হয়তো আমি ৳৫,০০,০০০ ওটার মধ্যে আমি দিয়েছিলাম। আমার মনে আছে ১ম ইনভেস্টমেন্ট এবং ওই ৳৫,০০,০০০ ই বলা যায় যে ওটা একটা মানে বড় বড় উম ইনভেস্ট ছিল। রিস্ক ও বলা রিস্ক যায় ছিল। একটাকে। ওকে। যখন আচ্ছা, আচ্ছা। মানে হুম, হুম, মার্কেটিং কিভাবে করব এটা জানি না। হুম, বাট হুম, আ এটা আমি হচ্ছে কি যে আমি র মেটেরিয়াল কিনে আমি কাজে দিয়ে ফেললাম। এবং দেখা হুম, যায় এই যে মানে ওটার বিভিন্ন সেক্টরে ভাগ করে ফেললাম। আমি একটা অলরেডি এখানে মানে আমি শিফট করে গেলাম মেহেরপুর থেকে কুষ্টিয়া। হুম, কুষ্টিয়াতে এসে যে ভাড়া বাড়িতে উঠলাম সেটার স্পেস কম। সেখানে আমার প্রোডাক্ট থাকবে না। ফলে রিস্ক নিয়ে একটা আলাদা অফিস করে ফেললাম। হুম, মানে হুম। একটা বাসা ভাড়া নিয়ে ফেললাম আরকি। আচ্ছা। নিয়ে সেখানে শুরু করলাম। মানে আলাদাভাবে অরুণিমা একটা এন্টিটি শুরু হলো আরকি কুষ্টিয়ায় এসে। তার একটা মানে নিজস্ব বাসা অফিস ভাড়াটা হলো। কি শুধুমাত্র আপনার ওই স্টোরের জন্য? আপনার প্রোডাক্ট গুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো স্টোর করার জন্য, এরকম কিছু একটা? সরি মানে কোনটা? আপনি বাসা ভাড়াটা নিলেন ১ম এ সেটা শুধুমাত্র আপনি যে প্রোডাক্ট গুলো প্রোডাকশন এ মানে প্রোডাকশন থেকে আসতেছে যে প্রোডাক্ট গুলো সেগুলোকে স্টোর করার জন্য বাসা ভাড়াটা নিলেন নাকি সেটা শোরুম করেছিলেন বা না। এটা শোরুম হিসাবেও না। হুম, এটা হুম, হচ্ছে কি যে আমি যেহেতু এই যে বললাম যে আ মানে লোকাল কমিউনিটি দ্বারা হুম, আমার ফ্যামিলির কেউ যেন আমার কাজে সমালোচনায় ডিস্টার্ব ফিল না করেন। আসলে আ এই যে দেখেন প্রতিবন্ধকতা কোন জায়গাটায়? হুম, একজন ছেলে কিন্তু যেকোনো কাজ করলে তার ফ্যামিলিকে কথা শুনতে হয় না। কিন্তু জি, একজন নারী বা একজন হুম, মেয়ে যদি কোন একটা কাজ করে স্রোতের বিপরীতে যেয়ে, তখন কিন্তু তাকে তার জন্য কিন্তু তার ফ্যামিলিকে কথা শুনতে হয়। তো আমার জি, একটা ছিল যে আমি লোকালি হচ্ছে কি যে মার্কেটিং এর চিন্তাটা আমি এই জায়গা থেকে বাদ দেই। যে আমি আচ্ছা, কাউকে কখনো বলিনি যে, "ভাই এই যে দেখো আমি এই কাজটা করি। আপা দেখেন এই কাজটা আমি করি। আমার এই প্রোডাক্টটা আপনারা নেন বা এটাই জি। করেন।" যেটা আমার একটা মাত্র হাতিয়ার ছিল আমার Facebook আর কিছু না। আচ্ছা, হ্যাঁ? তাহলে এই আমি এই জায়গায় একটু আপনাকে থামাচ্ছি যে, আপনার যে সেলস এর যে জার্নিটা আপনি যখন হুম, প্রোডাকশন এ গেলেন, ১ম ৳৩০,০০০ দিয়ে আপনি প্রোডাকশন এ গেলেন। সেখানে যে প্রোডাক্ট গুলো আপনি তৈরি করলেন, সেগুলো আপনি কি মানে সরাসরি Facebook এর মাধ্যমেই সেল করেছিলেন? একদম Facebook মায়ের হাত থেকে শুরু করি। মায়ের হাতে কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে কি যে জি। ওই সময়ের যেই জেলা প্রশাসক ছিলেন, হুম, হুম, ওনাদের হুম। বিভিন্ন গিফট দেওয়া লাগে বা ওই দেখা যেত যে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তারাও হুম, স্কুল ভিজিটে আসলে বা ওখানে কোনো গিফট লাগলে তখন আমাদের ওখান থেকে মায়ের হাত থেকে নিতেন। আচ্ছা। যেহেতু এটা এই হুম, উদ্যোগে উনাদের একটা সাপোর্ট ছিল আরকি। জি, জি। তখন আ সরকারি নানাবিধ মানে ইয়ের ভিতরে একটা প্রজেক্টের চিন্তাভাবনার ভিতরে একটা ছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। হুম, 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 তো হুম, হুম। আমার এই উদ্যোগটাকে সেরকম একটা উদ্যোগে ভাবা হচ্ছিল। কারণ আসলেই তো এটা আচ্ছা। একটা সাস্টেইনেবল হুম, মানে হুম, ডেভেলপমেন্ট এর জায়গায় যেত। যদি হুম, না মানে এটা বন্ধ করতে বাধ্য হতাম আরকি। হুম, 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 ওটা হুম, থাকলে স্কুলের কিন্তু এখন পর্যন্ত একটা বাড়তি আয়ের টাকা থাকতো। কারণ একটা প্রাইমারি স্কুলে মেইনটেন্যান্স এর জন্য যেই টাকাটা দেওয়া হয় আসলে সেটা যথেষ্ট নয়। জি। আমার ৯ জন স্টাফ প্লাস হচ্ছে ৩০০ স্টুডেন্টের যেই একটা বড় স্কুল। তো সেটা আসলে যথেষ্ট টাকা ওটা না। কিন্তু আরো বেশি বরাদ্দ থাকা দরকার। সেই সাথে যে বিষয়টা যে এই যে শিশুদের আ মানে এই শিশুগুলোর জন্য কিছু করা, হুম, হ্যাঁ? হুম, তাদের জন্য ব্যাকআপটা রাখা। অনেক শিশু খাতা আনে না। তাদের জন্য অনেক আসলে অনেক সময় যে কাজগুলো করতে হয়েছে যেগুলা আর বলতে চায় না এখন আর। হুম, যেটা করে এসেছি হুম, হুম, সেটা গেছেই। জি। কিন্তু সঠিকভাবে যদি আপনি কাজগুলো করতে চান কোন গ্রামের প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে কি পরিমাণ প্রতিবন্ধকতা, কি পরিমাণ প্রতিবন্ধকতা এবং ইকোনমিক সাপোর্ট এর প্রয়োজন হুম, শিশুদের, মায়েদের তা বলার মতো না আরকি। এবং প্রধান শিক্ষকের ওখানে হেল্পলেস প্রধান শিক্ষক অ্যাকচুয়ালি রাইট। যদি সঠিকভাবে কাজটা করতে চান। হুম, 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 তো হুম। আমি খেই হারিয়ে ফেললাম কিনা জানি না। তো ওখানে না, মানে টোটাল প্রোডাক্ট টাই আসলে আমার হচ্ছে Facebook কেন্দ্রিক ছিল। আচ্ছা। হ্যাঁ? কারণ ওই একটাই বিষয় যে আমি যখনই লোকালি একটা জিনিস হলো যে দেখেন আমি একটা গল্প অনুবাদ করেছিলাম একসময়। উনি মানে একটা ইয়ে পেলেন, বুকার পুরস্কার পেয়েছিলেন মেবি উনি। যাই হুম, হোক সেই হুম, গল্পটা অনুবাদের পরে যেটা দেখা গেল যে আপনি যখন আপনার সাফল্যের যখন আপনি পাবেন তখন কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষীর সাথে আপনার শত্রুও তৈরি করবেন আপনি। হুম, তো জি। বিষয়টা এরকমই। আর আমার ক্ষেত্রে আমি আসলে সাফল্য পাওয়ার জন্য আমি কাজ করিনি কখনো আমার ডিপার্টমেন্টে। হুম, আমি যখন যেই কাজটা যেখানেই করি সেটা সংসারেরই কোনো কাজ বলেন বা হচ্ছে চাকরি জীবনের কাজগুলাই বলেন। আমার কাছে যখন যে জায়গাটা মনে হয়েছে যে এইটা এরকম করলে এরকম আরেকটু ভালো হবে বা এখানে জি। এরকম করা দরকার। আমার আসলে ওই মানে নাগরিক সেবা দেওয়ার একটা লিস্ট ঝোলানো থাকতো প্রধান শিক্ষকের পাশে বা আচ্ছা। একটা সরকারি কর্মকর্তার পাশে। ওইটা ওকে। আমার আসলে মানদণ্ড আমার কাছে ছিল না। আমার কাছে মনে হুম, হইতো যে আমি একজন সামাজিক মানুষ। হুম, সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। সুতরাং উদ্ভূত পরিস্থিতিতে যেই অ্যাকশনটা নেওয়ার দরকার আমি নিয়ে ফেলতাম। জি। হ্যাঁ, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কি পড়ে না। মানে হুম, কিন্তু আমি খারাপ কাজ তো কিছু করছি না। আমার কাছে মনে হইতো যে এটা হয়তো আমার হ্যাসেল হচ্ছে বাট আরেকটা মানুষের তো উপকার হচ্ছে। তো রাইট। এই জায়গাটা থেকে যখন আমি এরকম কাজগুলো করলাম তখন কি হয় যে আপনার যারা সমগোত্রীয় আছেন তাদের হুম, স্বাভাবিকভাবে কথা শুনতে হবে। জি। যে তরিফা এটা পারলে আপনারা কেন পারবেন না? বা তরিফা এটা করছে হুম, মানে এই যখন আপনি কারোর উপমার একটা হয়ে যাবেন, উদাহরণের একটা হুম, কারণ হুম, হবেন তখন আপনি কিন্তু অনেক আপনার মানে প্রতিবন্ধকতা আসবে। রাইট। যে কারণে আমি লোকালি এগুলোকে সেল করার চেষ্টা করিনি। আমি সবসময়তে চেষ্টা করেছি যে হুম, মানে ঘরে থেকে আমার পাবলিকলি কারো সাথে না মিশে। আমি এমনিতেই হচ্ছে কি যে কম মিশতাম। তাই হুম, বলে হুম, আমি যে এরকম না যে আমি হচ্ছে কি যে ইচ্ছাকৃত সরে হুম, আছি। আমি সবার ভিতরে আছি তখন আমি হইচই আমি হয়তোবা প্রচুর কথা বলছি। এখন যেমন আপনার হুম, সাথে কথা বলছি। আমি হয়তোবা মান্থলি মিটিং এ গেছি। আমি হয়তো মিটিং মাতিয়ে রাখছি বা প্রচুর কথা বলছি। হুম, এইটা হবে না, এটা কেন করব? আবার আমি যখন ঘরে ঢুকে যাচ্ছি, ১ মাস ছুটি থাকলে হয়তো আমি ১ দিন বাইরে বের হচ্ছি কি হচ্ছি না, এরকম। আমি তখন আমার জগতে। আমার হুম, জগৎটা আসলে আমার কাজের জগতের থেকে একেবারে ভিন্ন। আমার পরিবারও হয়তো সেখানে নাই। জি। কেউই নাই সেখানে। তো এই জায়গাটা থেকে আমি একটা স্ট্র্যাটেজি বেছে নিয়েছিলাম। সেটা ওই সময়তেও এবং পরবর্তীতেও যে আমি লোকালি যদি আমি এগুলো মানে মার্কেটিং এর জায়গায় যাই, তাহলে অনেক মানুষের সাথে মিশতে হবে, হুম, ইন্টারেকশন হবে। সেগুলো সবসময়তে যে মানে ভালো হবে পজিটিভ এমন হতে না। হবে। হুম, তো এই ভালো না হওয়াটা কি হবে? আমার উদ্যোগটাই বন্ধ করে দিবে। কারণ আমার জন্য আমার হাসব্যান্ডকে কথা শুনতে হবে হুম, বা হচ্ছে অ্যাম পরিবারকে কথা আমার শুনতে হবে। কন্যাকে কথা শুনতে হবে। আমার বাবা-মা হুম, বেঁচে ছিলেন। আমার মা হুম, বেঁচে আছেন এখনো। তো আমার বাবা-মার কাছে ফোন চলে যাবে। যেত আমি যা করতাম জি, সেগুলোর ফোন চলে যাবে। জি, জি। বা আমি Facebook এ কি লিখছি সেটাও আম্মার কাছে চলে যেত। এখন যদিও আম্মা Facebook এ মানে আমার পোস্ট গুলো দেখেন। আম্মা Facebook এ এখন মানে পোস্ট আচ্ছা, করেন না আচ্ছা। বা করেন না। কিন্তু আম্মা আমার সব লেখাগুলো দেখেন বা করেন। এখন খুব ভয়ে পোস্ট দেই এখনো। তো আচ্ছা, আচ্ছা। কারণ কোন কিছু নিয়ে দেখা যায় যে চ্যালেঞ্জিং কিছু বা উম অ্যা তুম মানে এখন শান্ত করে বলেন। হুম, আগে তো হুম, খুব মানে বকা দিয়ে বলতেন। কিন্তু এখন খুব হুম, শান্ত করে বলেন যে, "মা এগুলো দিও না।" তো যাই হোক, জি। এরকম কোন মানে
অপ্রীতিকর অবস্থার ভিতরে যাতে আমার ফ্যামিলিকে পড়তে না হয়, এইটার জন্য যে আমাকে যে মানে কি বলবো যে সাপ্রেস করতে হয়েছে বা জি। আমার জন্য মার্কেটিংটা যে কি পরিমাণ চ্যালেঞ্জিং হয়েছে, মানে ইউ হুম। কান্ট ইমাজিন। আমার অনেক, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, হ্যাঁ? আমি এখানে। আরেকটা জিনিস এখানে একটু জানা দরকার। সেটা হলো যে আপনি আ যখন এই উদ্যোগটা শুরু করলেন, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স কত ছিল, রাইট? জি। আ বয়স তো অনেক ছিলই, অনেক ছিল। হ্যাঁ, এখন হ্যাঁ, আমি তারপর 58। আর হ্যাঁ, আমার উদ্যোগের বয়স যদি আমি বলি যে ৪, তা আমি ৫৪ তে আসলে উদ্যোগটা শুরু করেছি। মানে ধরেছি সেভাবে বলতে গেলে। আচ্ছা ৫৪ আর তে। ওকে। মানে এটা তার মানে দেখা যায় মানে এটা হচ্ছে কি যে আমার চাকরি তো আরো অনেক ছিল। মানে হুম, হুম, সার্টিফিকেট এজ ধরলে কিছুটা তো বাংলাদেশের নিয়ম অনুসারে কিছু কমই হবে বয়স। কিন্তু হুম, হুম। অ্যাকচুয়ালি আমি হচ্ছে 58 এ আমি দাঁড়িয়ে আসলে আমি 54 এ বলতে পারেন যে আমি বিজনেসটা ধরেছি। ওকে। মানে এটা কেন যে জিজ্ঞেস যখন করলাম আপু? মানে না, না বলেন প্লিজ আপনি শেষ করেন তারপর আমি বলব। হ্যাঁ, এটা মানে এই যখন জন্য ধরেন জিজ্ঞেস করলাম আমাদের দেশে কুড়িতেই বুড়ি আমাদের নারীদের একটা হচ্ছে জি, প্রচলন ছিল কথায়। কিন্তু জি, জি, সেটা তো কুড়িকে ডবল করে তারপরে 50 টা আসলে তো শেষ জীবনের। জি, জি, তখন মানুষ হচ্ছে কি যে আ হ্যাঁ, মানে কি বলে যে পরকালে চিন্তা করে হুম, 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 নানাবিধ পুণ্য হুম, অর্জনের চেষ্টায় থাকে বা হুম, মানে হুম, এইটা ধর্মকর্ম করে। তো আমি হুম, যে ধর্মকর্ম করছি না বা করি না এটাকে হুম, সেটা না বা যারা করছেন তাদেরকে আমি খারাপভাবে বলছি এটা না। হুম, কিন্তু এরকম একটা চ্যালেঞ্জিং কাজ করতে নামার জন্য অনেকেই আসলে আমাকে সে সময়তে একটু জি, ভেবেছিলেন যে এ হুম। এটা না কি আপনি তো হচ্ছে? আমি যতটুকু জেনেছি আপনি কোরআন নিয়ে স্টাডি করছেন। আপনি হুম, ধর্ম নিয়েও অনেক মানে ডিপ স্টাডি করছেন। সেটা নিয়ে আমরা হয়তোবা আরো অনেক লম্বা আলোচনা হতে পারে। সেটা নিয়ে আরেকটা এপিসোড হতে পারে। কিন্তু পরে আজকের যে যেতে আলোচনার হবে। বিষয়টা ছিল হুম, সেটা হলো হুম, হুম। আমাদের ফোকাস ছিল যে একজন উদ্যোক্তা আসলে কিভাবে তৈরি হয় এবং উদ্যোক্তার জীবনের যে চ্যালেঞ্জ গুলো থাকে এবং সেখানে এই যে আপনার কাছ থেকে অনেক গল্প শুনলাম। অনেক কিছু শেখার আছে এখানে। ৫৪ বছর বয়সে এসে আপনি যখন উদ্যোগ শুরু করলেন একটা বিজনেস শুরু করলে সেখানে মার্কেটিং একটা ম্যাটার, প্রোডাকশন একটা ফ্যাক্ট, টিম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্ট। সবাই তো চিন্তা করে যে আমি সোর্সিং করব, একটা শপ দিব কিংবা একটা দোকান দিব, লোকাল মার্কেটে সেল করব। কিন্তু আপনি একটা মফস্বল শহর থেকে চিন্তা করলেন যে আমাকে এটা Facebook এর মাধ্যমে সেল করতে হবে। সো এই ইনফরমেশনটা আপনি কোথায় পেলেন? যে বিষয়টা হলো হুম, আমি আ একাডেমিক পড়ার বাইরে হুম, যদিও আমি নিজেকে বলি যে আমি এসএসসি পাস। কারণ আমি আসলে আ স্কুল পর্যন্ত পড়ারই সুযোগ পেয়েছি। হুম, ইন্টারমিডিয়েট বা মানে বিএ পাস করেছি যে আমি ঘরে বসে আরকি। আমি কোনো ক্লাস করিনি কখনো হুম, আমার জীবনে। মানে আমার জীবনে কলেজ লাইফ নাই। আচ্ছা, আমার জীবনে হুম, স্কুল হুম, লাইফ আছে খালি। আচ্ছা, মানে এখন এই যে সময়টা আ হুম, এই এই সময়গুলোতে আমি প্রচুর আউট স্টাডি করেছি। একাডেমিক বইয়ের হুম, মানে বাইরে। আমার নেশা ছিল মানে হুম, পড়া হুম, এবং হুম, রেডিও শোনা। জি, এবং কমার্স বা Facebook তো অনেক পরে আসলো। কিন্তু যখন আমি জি, ক্লাস 9 এ পড়ি, যখন আমার হুম, গ্রামে কিনা বিদ্যুৎ নাই, তখন আমি হচ্ছে কি যে রেডিওর মাধ্যমে রেডিও পেজিং এর সাথে তখন রেডিও পেজিং বলত আরকি। হুম, 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 ওদের যে বাংলা আ ইয়েটা হুম, অনুষ্ঠানটা হতো ০.৫ ঘন্টার, ওইটা আমি রেগুলার শুনতাম। ইভেন আচ্ছা, ওই সময় আমার মনে আছে যে রেডিও মেচিং এ আ একটা রচনা প্রতিযোগিতা হলো। হুম, সেখানে আমি এবং রেডিও বেজিং যেই ইয়েটা ছিল আরকি থিমটা। হুম, আ এটাতে ৭ জনকে চিনে নিয়ে যাওয়া হবে। তো আমি সেই গ্রাম থেকে জি, চিনে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং আমার হুম, জীবনে যদি বলেন তো ফার্স্ট সার্টিফিকেট হচ্ছে ওখানকার একটা স্মারক সার্টিফিকেট যে আমি ওখানে অংশগ্রহণ করেছি। ওই ৭ জনের মধ্যে আমি পড়িনি। হুম, হুম, কিন্তু হুম, আমার জন্য বিশাল এক পার্সেল আসলো ওই গ্রামে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে। তার মধ্যে হুম, ক্যালেন্ডার, আমার জন্য হুম, একটা সার্টিফিকেট, তারপরে জি, উইন্ডোজ অন চায়না একটা বই। অনেক, হুম, অনেক হুম, কিছু আরকি। মানে আমি হুম, জীবনে এত আনন্দ মনে হয় আর কোন কিছুতে পাইনি। আচ্ছা, এরকম। তো এই যে তখন আমি হচ্ছে কি যে আ আমার যেহেতু একটু সীমান্তবর্তী গ্রাম, হুম, আমরা কিন্তু কলকাতা এবং ইন্ডিয়ার অনেকগুলো চ্যানেল আমরা মানে মানে শুনতে হুম, হুম, পেতাম আরকি। মানে হুম, হুম, মিডিয়ামে এবং শর্ট ওয়েভে হুম, তো আরো শোনা যেত। জি, তো এই সবকিছুর সাথে কানেকশন করা বা আমার তখন আমি অনুবাদ গ্রন্থগুলো পড়ছি রাসান যে 'রাদুগা প্রগতি প্রকাশনের' অনুবাদগুলো। হুম, প্লাস কলকাতার যে বাংলা সাহিত্য, এই হুম, সবকিছু মিলায়ে আমার
আ আমার যেই গণ্ডি আরকি, আমার জীবনযাপনের যে গণ্ডি, তার হুম, চাইতে অনেক দূর পর্যন্ত আসলে আমার ভাবনাটা প্রসারিত ছিল আমার শৈশব থেকেই হুম, একদম। জি। এইটার কারণে যেটা হলো যে আমি Facebook এ কখনো আসবো এটা আসলে কখনো ভাবিনি। হুম, আজকে আমার হুম, কন্যা এখন শুনলে হয়তো খুব মজা পাবে। ও যখন ইউনিভার্সিটি গেল হুম, হুম, তখন হুম, আমার এক কাজিন বলছে যে, "আপা দেখেন তো জুই Facebook এ কি, কি করে, কি, কি পোস্ট দেয় এইটা।" জি। এখন আমি Facebook এ অ্যাকাউন্ট খুললাম। কিন্তু কন্যা তো আর আমাকে Facebook এ নেবে না। ঠিক আছে? তো আমার হুম, ওই কাজিনরা ৬-৭ জন Facebook এ হুম, আমার হুম, সাথে ফ্রেন্ড লিস্টে থাকলো আ ২-৩ বছর। জি। এখন Facebook এ আসলে আমি করবোটা কি? কারণ আমার এমনিতেই ঐরকম ইন্টারেকশন খুব বেশি পছন্দ না, খুব বেশি মানুষের সাথে। আমি আসলে একা থাকতে পছন্দ করি। হুম, হুম, কথা হুম, বলি বেশি কিন্তু একা থাকতে পছন্দ করি। তো জি। এই সময়ের মধ্যে কিছু পরে ও আমাকে নিল Facebook এ কিছুদিন পরে। ওকে মনিটরিং করছি এইটা বুঝতে না দিয়ে হুম, থাকা। হুম, এখন বাংলাদেশের যেসব কবি সাহিত্যিকরা এবং আমাদের কলকাতার কবি সাহিত্যিকদের সাথে আমার মোটামুটি তখন যোগাযোগ হলো। হুম, হুম, এই Facebook এর মাধ্যমে এই সাহিত্য চর্চা আ যদি বলেন একটা ভালো রকমের একটা পরিবেশ তখন ছিল। নোট লেখা সবাই নতুন, নতুন কবিতা দিচ্ছে, গল্প দিচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। হুম, আমরা হুম, পড়ছি। ইনস্ট্যান্ট এই যে ইন্টারেকশন করার যেই সুযোগটা আসলো এবং মা এইটা আসলে আমাকে আস্তে, আস্তে ইন্সপায়ার করলো। সত্যি কথা বলতে কি যে একটা ব্রড কমিউনিটি তৈরি করা। মানে একটা দেখা গেল যে শুধু ভারতবর্ষের ভিতরে এটা সীমাবদ্ধ থাকলো না। ইন্টারন্যাশনালি আরো অনেকের সাথে আমার মানে কানেকশন হলো। হুম, স্পিরিচুয়াল কানেকশন এর কারণে হুম, যে হুম, বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন ইয়ে থেকে হুম, হুম, এবং হুম, ওখান থেকে আসলে আমারও রাইটার হয়ে ওঠা। তো হুম, সেটা হুম, বাদ গেল। তো এইটা আম ফেসবুকটা আমার কাছে একটা শক্তিশালী মাধ্যম আমার কাছে মনে হয়েছিল তখন থেকে। যে আমার নিজেকে প্রকাশ করার জন্য আমি হুম, একটা কাজে লাগাতে পারি এবং এইটা যেহেতু সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল একটা ওয়ার্ক, আমি তো আসলে দেখুন আপনি যে কথাটা বললেন যে আমি কিছু প্রোডাক্ট কিনে এনে হুম, সেটা মার্কেটিং এর চিন্তা করতেই পারতাম। হুম, হুম, তাই হুম, না? এটা আমার জন্য খুব সহজ একটা বিষয় ছিল। জি, কিন্তু একজন ব্যবসায়ী আর একজন উদ্যোক্তার মধ্যে পার্থক্যটা আপনি কিন্তু চমৎকারভাবে একটু আগে না বললেও বলে দিয়েছেন। জি, যে আমার এই যে একটা মানে আ কি বলে প্রোডাকশন থেকে, হ্যাঁ? হুম, প্রোডাকশন থেকে মার্কেটিং পর্যন্ত একজন উদ্যোক্তার যেই অ্যা হুম, যে ঝক্কি, এটা জি, কিন্তু আসলে আনবিলিভেবল। এটা অল্প কথায় বুঝিয়ে বলা খুবই মুশকিল। যারা এর ভিতর দিয়ে যাচ্ছেন, যান হুম, প্রতিনিয়ত, তারা হুম, হুম, বুঝবেন। আপনি একজন উদ্যোক্তা, আপনি এটা বুঝবেন। তো জি, যাই হোক, এই, এই বিষয়টার ক্ষেত্রে আমার উদ্দেশ্য ছিল যে আমার তো ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে ব্যাপারটা এমন না। আমার জীবনে হুম, টাকার চাহিদার পরিমাণ খুবই কম। আমার হ্যাঁ, খুব অল্প টাকা হলেই আমার চলে যায় আমার জীবন। কিন্তু ওই যে নারীর কারণে আসলে আমি উম উদ্যোগটা ২য় বার শুরু করি। তো হুম, এই যে আরো অনেক নারী একের পর এক জড়িয়ে গেলেন আমার জীবনের সাথে। হুম, হ্যাঁ? হুম, এবং হুম, এক জেলা থেকে মানে এক উপজেলা থেকে আরেক উপজেলা। আমার শুধু স্কুল ক্যাচমেন্ট এরিয়াই ছিল। হুম, হুম, স্কুল ক্যাচমেন্ট এরিয়া থেকে সেটা উপজেলায় ছড়ালো, উপজেলা থেকে জেলায় ছড়ালো। তারপরে কয়েকটা বিভাগে ছড়ালো যখন কাজটা ধীরে, 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 ধীরে এই জি, গত ৪ বছরে। হুম, এটা হুম, কিন্তু শুধুমাত্র যে আমি ব্যবসায়িকভাবে লাভবান হব বা আমার প্রতিষ্ঠানকে অযথায় বড় করব, ব্যাপারটা এমন ঘটেনি। হ্যাঁ? না, আমার দেখা গেছে যে এইরকম একটা মানে হাতের কাজের সাথে থাকতে আমি খুবই যে ফ্যাশনেবল বা ফ্যাশন সচেতন একজন মানুষ, বিষয়টা এমন নয়। হুম, 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 কিন্তু হুম, আমার কাছে যে মনে হয়েছে যে এই নারীদের কর্মসংস্থান করতে গেলে ওনারা যেটা জানে সেইটাকে ব্যবহার করে আমাদের আমাকে কাজ করতে হবে। জি, হুম? জি, তো এই কথাটা আমি একটু পরে বলব আগে। তো জি, আমার মূলত হচ্ছে যে আসলে উদ্যোগটা আর মূল কারণ বা আ এটা এবং এই বিষয়টাকে আসলে আমি Facebook এ অ্যা আমি যদি বলতে পারি যে হুম, মার্কেটিং করার ক্ষেত্রে সহায়ক হুম, হয়েছে। যে হুম, যেহেতু আমি এই সাহিত্য অঙ্গনে থাকার কারণে হুম, বা হুম, অ্যা একটু লিখতে পারার হুম, সক্ষমতা থাকার কারণে বা একটু কথা বলতে পারার সক্ষমতার কারণে জি, আমি এটা বোঝাতে সক্ষম হব এটা আমার মনে হয়েছিল এবং তখন আমি যখন এটা এপ্লাই করলাম দেখলাম যে আমি সফল হলাম। এখানে হুম। আমি মার্কেটিং করতে পারলাম। মার্কেটিং তো একটা টেকনিক্যাল বিষয়। আমরা এতক্ষণ গল্পে যেটা জানলাম যে আপনার ১ম যেই কর্মজীবন শুরু করেছিলেন একজন শিক্ষিকা হিসেবে। আপনি শুরু থেকেই কি সেল পেয়েছিলেন? নাকি একটা সার্টেন টাইম পর থেকে আপনার সেলসটা শুরু হয়েছিল? সেই জায়গাটা আসলে কিরকম ছিল আপনার? একদম ঠিক ধরেছেন যে আমি জি, একদম ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। জি। মার্কেটিং সম্পর্কে আমি এখনো খুব ভালো যে জানি বিষয়টা এমন নয়। হুম, আমি হুম। ক্রমাগত শিখছি। জি, কারণ কি যে আমাদের আ এই যে
পরিবর্তনের সাথে, সাথে বৈশ্বিক হু, হু, পরিবর্তনের সাথে, সাথে কিন্তু আমাদের কি বলবো যে সবকিছুর appetite চেঞ্জ হচ্ছে। হু, হু, ঠিক হু, আছে? হু। জি। সো এটাও কিন্তু আপনাকে আপগ্রেডেড না হলে হু, হু, নিজেরা টেকনোলজি সম্পর্কে না জানলে বা হুম, আ কি বলবো যে মাস পিপল যাদের জন্য আপনি প্রোডাক্ট তৈরি করছেন তাদের appetite টাকে আপনি না বুঝলে বা তাদের ইমোশনটাকে না বুঝলে পরে কিন্তু মার্কেটিং করা যাবে না। জি, এখন এটা যদি বলেন যে আমি শিখে ফেলেছি বা কোথাও হুম, পড়ে শিখেছি বিষয়টা দুটোর কোনটাই নয়। জি, যেটা কি যে আমি আসলে প্রতিটা কাজ আমি এক্সপেরিয়েন্স এর মাধ্যমে ধাক্কা হুম, খেয়ে, খেয়ে শিখছি। না, হুম, ১ম এই আমি যে সেল পেয়েছি কারণ আমার ঐরকম সেল টার্গেট তো আমার ছিল না ১ম এ। যেটা ছিল কি আচ্ছা। যে জাস্ট হচ্ছে কিছু আমি মানে ক্রমাগত পোস্ট করতে থাকলাম। কিছু নিলো আর কেউ, কেউ জানেন যে এখানে এই প্রোডাক্ট গুলো আছে। আপা এটা লাগবে বা মা আমার এটা লাগবে, আন্টি আমার এটা লাগবে। মানে হুম, গিফট হুম, করবে বা নিজেদের ব্যবহারের জন্য। বিশেষত সবাই গিফট আইটেম হিসাবেই আমার এখানে থেকে নিত। হুম, 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 কারণ যেটা হচ্ছে যে এই মানে মার্কেটিং এর পিছনে আরেকটা জিনিস আমি একটু বলি যে আমার হুম, মার্কেটিং স্ট্র্যাটেজির যদি একটা কি মানে ধরি তাহলে সেটা আমার ছিল যে এভারেজ যেসব ডিজাইন গুলো বা যেগুলো মার্কেটে চলছে এই হুম, প্রোডাক্ট হুম, গুলো নিয়ে আমি তার বাইরে কিছু করব। মানে আমি একটা হুম, প্রশ্ন আমাকে করেছিলাম যে আমি এই প্রোডাক্টটা যে আমি সেল করব হুম, হুম, আসলে আমার প্রোডাক্টটা কেন কিনবেন? এই জি, প্রশ্নটা করার কারণে যে জিনিসটা হয়েছিল এই, এই প্রশ্ন একটা, আরেকটা হলো কি যে আমার ট্রেন্ড জনবলের অভাব, হুম, সীমাবদ্ধতা। জি, এই সীমাবদ্ধতাটাও আমার একটা কিন্তু যদি বলেন যে আমি এইটাকেও কিন্তু আমার একটা আলাদা শক্তিকে আমি রূপান্তর করলাম। কেমন করে আপনাকে বলি? যে আমি যখন হচ্ছে কি যে কাঁথার ১ম ডিজাইন করতে শুরু করলাম, হুম, মানে হুম, কাঁথার ডিজাইন দিব বা শাড়ির ডিজাইন দিব। যে শাড়িতে যে ডিজাইন গুলো কখনো কেউ ভাবেই নাই। হুম, হ্যাঁ, গতকালকেও হচ্ছে ইউনিভার্সিটির এক টিচার উনি ওই আপা করছেন গত পরশু গত ২-৩ দিন আগে মাছরাঙ্গা টেলিভিশনে একটা নিউজ প্রেজেন্টার আমাদের মৌমিতা জান্নাত ও যে শাড়িটা পড়ছে, এই শাড়িগুলো আমার মনে আছে যে অরুণিমার ১ম দিকের একদম শাড়ি। আ হুম, তো সেই এতদিন পরেও উনারা শাড়িগুলো রেখেছেন এবং উনারা এখনো মানে সব জায়গায় এই শাড়িগুলো নিয়ে কথা হচ্ছে এবং এরকম মনে আছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট উনি একটা কাজে গেছেন। কিন্তু ততদিনে উনি আবার আরেকটা ইউনিভার্সিটির টিচার। তো দুজন ক্রস করছেন, দুজনেই অরুণিমার শাড়ি পরে। একজন আরেকজনকে চিনেন না কিন্তু বলছে যে, "কি অরুণিমা?" তখন ও বলছে যে, হুম, হুম, "হ্যাঁ, এটা অরুণিমার শাড়ি।" এই যে ব্যাপারটা, হুম, হুম, মানে কি যে অরুণিমা বিশেষ কিছু হচ্ছে বিষয়কে আ হুম, শাড়িতে এনেছিল। এই যে আচ্ছা। একটা নতুন করে পাওয়া, সেটা কেন আপনাকে বলি? হুম, 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 যে যখন আমি মায়েদেরকে আমি সূক্ষ্ম সেলাই শেখাতে পারছি না, নতুন করে শেখানোর সময় আমার নাই। হুম, হুম, তাদের আবার ইনস্ট্যান্ট কাজ চাই। আমি এরকম একটাই করছিলাম যে এমন একজন নারী হঠাৎ যিনি একদম হচ্ছে কি যে সবকিছুর কি বলবো যে সহায় সম্বলহীন হয়ে গেছেন। অনেক সময় স্বামী মারা যায়, অনেক হুম, সময় ডিভোর্স দিয়ে দেয়। হুম, তো খুব বিপদে পড়ে যান। এরকম কিছু মানুষ থাকে। তো আমার ফিল্ডে বলা থাকে এমন কিছু কাজ যেন থাকে যেই কাজগুলো একজন এরকম আ নারী এসে সঙ্গে, সঙ্গে কাজটা পান। তো যেটা হলো কি যে আমাকে চিন্তা করতে হলো যে আমার মায়েরা যেটা জানেন সেটা নিয়েই আমাকে কাজ করতে হবে। তাহলে হুম, আমি তখন উনাদেরকে বলতাম যে আপনাদের আ কার বাক্সে তোলা কাঁথা আছে সেগুলো নিয়ে আসেন। জি, এনে আমি হচ্ছে উঠান বৈঠক করতাম। উঠান বৈঠক করে ওখান থেকে ডিজাইন নিয়ে আমি ওইটাকেই একটুখানি মানে ঘুরিয়ে দিয়ে আমার আমার মতো করে হয়তোবা আমি কাঁথায় ডিজাইন দিতাম। ওই কাঁথার ডিজাইন থেকে তুলে আমি হয়তোবা শাড়িতে আনতাম। হুম, এরকম করতে, করতে দেখা গেল জি, মানে সুই সুতা ধরতে পারেন এরকম একজন নারী এসে যেন ইনস্ট্যান্ট কাজ করতে পারেন আমাদের সাথে। হুম, 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 তার যেন এই অসহায় অবস্থাটা আমরা ধরতে পারি বা তার হাতটা আমরা একটু ধরতে পারি। হুম, হুম, সেই জায়গা থেকে আমাদের কিছু সহজ ডিজাইন নিয়ে আমাদের কাজ করার মানে প্ল্যান যেমন ছিল, হুম, 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 যেহেতু ওনাদের ওই কি বলবো যে প্রফেশনালিজম টা ছিল না। জি, তো সেই জায়গাটাকেই আসলে আমি বলব যে রূপান্তর করে আমি এই শক্তির জায়গাটা অরুণিমার একটা সিগনেচার বা অরুণিমাকে একটা মানে কি বলবো যে ব্র্যান্ড হুম, হিসাবে তুলে ধরার জন্য হ্যাঁ, হ্যাঁ, এই দুর্বলতাটাকে আসলে কাজে লাগিয়েছিলাম আমি। এইটা যখন আমি হচ্ছে কি যে তুলে ধরলাম বা এটা জি, যখন আমার মার্কেটে আসলো তখন এত বেশি হচ্ছে আমাদের নারীদের কাছে বিশেষ করে তখন আমাদের শাড়ির জগৎটা আরকি কাঁথার জি, চাইতে। জি, শাড়ির জগৎটা হঠাৎ করেই একদম হচ্ছে কি যে মার্কেট পেয়ে গেল। জি, হুম? জি, ওই যে বললাম যে আমার দুর্বলতাকে সবলতায় রূপান্তর করার যেই প্রচেষ্টা আরকি সবসময় আমার সারা জীবনেই আমি নানা রকম আসলে খামতি নিয়ে জন্মেছি বা নানা রকম আ সীমাবদ্ধতা আমার ব্যক্তিগত জীবনেও
ছিল, আছে, স্টিল নাও। জি, তো আমি চেষ্টা করি যে আসলে সেই দুর্বলতার জায়গাগুলোকে কিভাবে মানে সবলতায় রূপান্তর করা যায়, এই প্রচেষ্টা। তো যদি বলেন যে আমার ১ম মার্কেটটা তে রিস্ক করার যেই কারণটা ছিল বা সহজ হয়েছিল যে আর সবার চিন্তার বাইরে যেয়ে হুম, নতুন কিছু প্রডিউস করা, জি। যেটা সবাই হুম। বেছে নিয়েছেন। কমার্সটা আপনার আসলে অ্যাকচুয়াল জার্নিটা কিভাবে শুরু হলো এবং রাইট, আপনার প্রমোশনটা আপনি কিভাবে শুরু করলেন? একদম। এবার যেটা হলো যে আমি যখন হচ্ছে কি যে কোভিড টাইমে আমি একদম ডিসাইডেড যে হুম, এত তারিখের থেকে আসলে আমি অবসরে যাচ্ছি। হুম, তখন আমার ঘরে কোভিড এর কারণে অনেক প্রোডাক্ট জমেও ছিল। হুম, তো হুম, আমার পরিচিত একজনের মাধ্যমে ১ম হচ্ছে কি যে আমার পেজে আমি বুস্ট করালাম। জি, হ্যাঁ? এখন যেমন হচ্ছে কি যে যে কারণে আপনার সাথে পরিচয়, যে হুম, হুম, সমস্যার কারণে সেটা আমরা পরে আসি। হুম, আ হুম, তো মানে মেটা যেরকমভাবে আসলে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে যাচ্ছে ক্রমাগত। তো তখন হুম, যেই স্ট্র্যাটেজি ছিল সেইরকমভাবে হুম, ১ম যখন আমার পোস্ট বুস্ট করা শুরু করি, তখন হচ্ছে কি যে আমার সেলটা কিন্তু আসা হুম, শুরু হলো। মোটামুটি আসা শুরু হলো। যে সেলটা আমার আসতো হুম, তাতে হুম, হচ্ছে কি যে আমার যে টার্গেট সেটা কিন্তু আমার মানে ফুলফিল হয়ে যেত। আমাকে খুব বেশি করতে হয়েছে এমন না। আমি পেজে যে খুব ফলোয়ার বাড়িয়ে নিয়েছি, হুম, আ হুম, পেজ প্রমোশন করে এমনও না। আমি জাস্ট হচ্ছে কি যে এখন যে ফলোয়ার গুলো বলা যায় মানে এগুলো মানে অর্গানিক আরকি অ্যা জি, ইয়ে থেকে আসছে আরকি। এবং আমার জি, যখনই পোস্ট বুস্ট শুরু করলাম তখন আমার সেলটা শুরু হলো এবং আমার আ আস্তে, আস্তে এই জিনিসটার প্রতি আমার জানাটাও শুরু হলো যে কিভাবে হচ্ছে কাজটা আসলে। হুম, জি, হ্যাঁ? আমি তখন হচ্ছে কি যে আগ্রহী উঠলাম যে না এইখানে একটা সম্ভাবনা আছে। হুম, যে কিছু টাকা আমার হয়তো যাবে। স্ট্র্যাটেজিটা আসলে আমি দাঁড় করাতে শিখলাম। জি, কারণ কি যে একটা সাধারণ হিসাব যে আমি কোন একটা কাজ করছি সেটার একটা আয় ব্যয় না থাকলে তো আমি মানে ওইটার ক্যালকুলেশন যদি আমার না থাকে তাহলে তো আমি আসলে মানে বুঝতে পারব না বা আমি কি করছি অন্ধকারে থাকব। জি, তো এটা মানে দেখা গেল যে ৫-৬ মাস একজনের মাধ্যমে কাজটা করানোর পরে যখন আমি দেখলাম যে না কাজ হবে, দেন আমি নিজে পেজ বুস্ট করা শুরু করলাম। আমি শিখলাম হুম, এবং হুম, এইটা আমার নিজের হাতে নিয়ে নিলাম আরকি। আচ্ছা, নিজেই আরকি শুরু করলাম এবং YouTube ভিডিও দেখে মানে Facebook এ করে তবে কোনো কোর্স করিনি। নিজেই অনেক সময় হয়তো কাজ করেনি, অনেক সময় হয়তো কাজ করেছে। কোন সময় কাজ করছে, কোন সময় কাজ করছে না, কেন কাজ করছে না এই বিষয়গুলো আমি তখন একটু করে আসলে পার্সোনালি এনালাইসিস করা শুরু করি। আবার কোন প্রোডাক্ট না গেলে যে সম্পূর্ণটাই যে আসলে আমার রিচ হচ্ছে না এইটা সেটাও নয়। আমারও তো হুম, খামতি থাকতে পারে। জি, সবসময় কাস্টমার সব প্রোডাক্ট হয়তোবা নিবেন এমন নয়। জি, তাহলে ওইটা আমার যে স্টক হয়ে যাচ্ছে সেটা কি করব? এইসব নিয়ে আরকি নানাবিধ বিষয়-আশয় তো থাকতই। তবে আমি আসলে পোস্ট করে ১ম এই বলব যে আমি সফলতা পেয়েছিলাম মোটামুটি। ওকে। খুবই চমৎকার। নানা বিষয় আপনি আ নিজে করতে শিখেছেন এবং শিখলাম কোথায়, ঠেকলাম যেথায়। আপনার রাইট। জার্নিটা আমার মনে হয় যে ঠিক ওরকম করেই শুরু হয়েছিল। যে যেখানে আপনার কোন টেকনিক্যাল নলেজ নাই, আপনার মার্কেটিং নলেজ নাই, তাড়নার জায়গা থেকে এগুচ্ছেন এবং আপনি সেখানে থেমে যাচ্ছেন, সেখানে আবার নতুন করে আপনি শিখছেন এবং থামছেন না। এটার জন্য জি। আমাকে মূল্য চোকাতে হয়েছে। আমি রাতের পর রাত ঘুমাতে পারিনি বিভিন্ন সময়। হুম, হুম, হুম। এটার যে মানে আমার কথাগুলো হয়তো খুব স্মুথ শোনাচ্ছে। বাট এটাতে আমার কি হয়েছে? আমাকে প্রচুর আর্থিক কষ্টে পড়তে হয়েছে। জি। প্রচুর আর্থিক কষ্টে পড়তে হয়েছে। আমার বন্ধু-বান্ধবদের কাছে হাত পাততে হয়েছে মাঝে। আমার হুম, অনেক বন্ধু-বান্ধব এসে পাশে দাঁড়িয়েছেন। পরিবারের বলতে হাসব্যান্ড। হুম, হুম। আমি তারও সহযোগিতা পেয়েছি। কিন্তু তারপরেও মাঝে এত, এত বড় মানে আর্থিক ঝক্কি মানে সেটা হয়তোবা টাকার অ্যামাউন্ট এ বড় না। কিন্তু দেখা যাচ্ছে কি যে এইটাকে কন্টিনিউ করা বা কন্টিনিউশন এর জন্য সেটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। জি। কিছুই না হয়তো ৳১,০০,০০০ হুম, বা হুম, হুম। মানে তখনও আমি ব্যাংকের কাছে আসিনি আমি। ব্যাংকের সাথে আমার কাজ শুরু হওয়ার আগের কথা আমি বলছি যে সে সময়গুলো আমার জন্য কোনো সময় ৳৫০,০০০ বা ৳১,০০,০০০ কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হয়ে মানে দাঁড়াতো আরকি বা জি। মানে সমস্যা মনে হতো। তো সেই সময়গুলোতে আম দিনের পর দিন আসলে আমি একাই কষ্ট পেয়েছি এবং ওগুলো উম ঘুমাতেও পারতাম না রাত্রে। আমার এরকম মনে আছে যে আমার মার্কেটিং করতে পারছি না ঠিকমতো বা হুম, হচ্ছে না। এগুলো আছে কিন্তু এই গল্পগুলো ভিতরে জি, থাকলো। এটা জি। বুঝে যাবেন সব উদ্যোক্তারাই। আপনি যে এই সময়গুলো যে চ্যালেঞ্জ গুলো ফেস করেছেন আপনি যেটা বললেন,
সো জি। ওই সময়গুলো কি আসলে আপনি কারো সাথে শেয়ার করতে পেরেছিলেন? বা কাউকে আপনি বোঝাতে পেরেছিলেন যে আপনি আসলে এই সমস্যাগুলো ফেস করছেন? এবং যেটা হয় আসলে উদ্যোক্তা জীবনের জার্নিতে মানে নিজের সমস্যাগুলো আসলে কাউকে বোঝানো সম্ভব হয় না অনেক সময়। এবং বোঝাতে গেলেও আসলে নানা রকম যে উল্টো জ্ঞান যে পাওয়ার যে একটা প্রবণতা আমরা দেখি, যে আপনি হয়তোবা বলতে চেয়েছেন যে আমি একটা সমস্যার মধ্যে আছি। তখন হয়তোবা শুনতে হয়, হ্যাঁ, তুমি তো সমস্যায় পড়বাই। কারণ তুমি তো সমস্যা নিজেই তৈরি করেছিল। আমি জানি না আ মানে না, আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা? তো এই এটা ঘটনাগুলো ঘটে। সো সে আপনার কি এই ধরনের সমস্যা ছিল কিনা? এবং সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন? আপনি যেটা বললেন যে রাতে ঘুমিয়ে একা, একা ভেবেছেন। সো আ আপনি আপনার কি মনে হচ্ছিল যে কারো সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো? কিংবা এমন কাউকে যদি পেতাম যে কিনা আমার সমস্যাগুলো বুঝতো। সো এই ব্যাপারগুলো আপনি মানে কিভাবে দেখেছেন বা কিভাবে মানে হ্যান্ডেল করেছেন আরকি? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে সমস্যাটা তো মানে কাজ যে করে বোঝাবুঝিটা তো তারই। হুম, হুম। আর আ আমার হাসব্যান্ড যেহেতু হচ্ছে ও একটা সরকারি চাকরি করেছে। জি, ওর মাইন্ড সেটআপ কিন্তু চাকরিজীবী, ব্যবসায়ী না। জি, ফলে এই সমস্যাটা বললেও ওর উপলব্ধি করতে পারবে। কিন্তু উপলব্ধি করতে পারত যে আমি হচ্ছে কি যে সমস্যায় আছি। জি। কিন্তু এটা ঠিক ডিসকাশন এর পর্যায়টায় আসেনি হয়তো ২ টো কারণে। একটা হলো যে ও যে মানে আমার গড়তুমিটা জানতই যে আমি হয়তো থামবো না। আমি হয়তো কাজটা করবই। এখন হয়তো সমস্যায় পড়েছি। এখন হয়তোবা করছি। আর আমি চাইতাম না যে আসলে আমি এটা শেয়ার করি। কারণ অনেক সময়তে হয় কি যে এই যে এরকম একটা বয়সে এসে এরকম একটা কাজ শুরু করা। তো এইটার ক্ষেত্রে যেটা হয় যে স্বাভাবিকভাবে যেটা বলবে সবাইকে যে বন্ধ করে দাও। জি, আমার যদি এরকম হইতো যে আমার জীবনের শুরু জি, বা এ বা জি। আমি ৩০-৩৫ এ বা আ ৪০ মানে ৩০-৩৫ এ বলি যে এই সময়ের মধ্যে বা ২০ থেকে হুম, ৩০ এর মধ্যে যদি আমি কাজটা শুরু করতাম, তো অনেকেই হুম, হয়তোবা সাপোর্ট দিত না। "আরে না আগাও" সাহস দিত বা করত। হুম, 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 কিন্তু আমি যে বয়সে এসে শুরু করছি, স্বাভাবিকভাবে সবাই কি বলবে? "আরে এত এখন এই বয়সে এত প্রেশার নিয়ে কি করবা? এত হুম, টাকা দিয়ে কি করবা? হুম, এটা হুম, বন্ধ হুম। করে দাও।" জি। এইটাই আসলে কথা হতো। আর অন্য হুম, কোন কথা না। ঠিক আছে? আচ্ছা। হুম, তো হুম, এই কারণে আসলে আমি কারো সাথে শেয়ার করিনি। সত্যি কথা বলতে কি। আমার ১-২ জন বন্ধু হুম, বড়জোর হয়তোবা তাদেরকে বলতাম জি। যে, "আমার এই পরিমাণ টাকাটা লাগছে। একটু হুম, হুম, ভাই ১ মাসের জন্য বা ১৫ দিনের জন্য।" তো আমি লাকিলি আ হুম, হুম, আমার প্ল্যান গুলো ঠিক ওরকম থাকছে আরকি যে, আমি ওই হুম, হুম, সময়ের মধ্যে সবার সাথে এখনো পর্যন্ত ইকোনমিক্যালি আমি ঠিক থাকতে পেরেছি বা উম কথাটা রাখতে পেরেছি। হুম, 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 আর এখন যে পর্যায়ে অরুণিমা এসেছে, এখন হুম, হুম, যেখানে আমরা হয়তোবা আ ১০ জন বা ১৫ জন নারী দিয়ে শুরু সেই ৳৩০,০০০ র হুম, প্রোডাক্ট, ৳৫,০০০ প্রোডাক্ট মায়ের হাত, তারপরে ৳৩০,০০০ প্রোডাক্ট ৩০ জন, ৩০ থেকে জি। ৪০ জন। এইটা যখন ৩,০০০ এর গণ্ডিতে এসে দাঁড়িয়েছে, ৩,০০০ কর্মী। প্রায় ৩,০০০ এর বেশি, ৩,০০০ এর বেশি হবে আরকি। বিভিন্ন সময়ে তারা কাজ করতে থাকে আরকি। আচ্ছা। করেন বিভিন্ন জেলায়। ওকে। সো একটা বিশাল এক জার্নি। সো ১ম হুম, শুরু করেছিলেন ১৫ জন থেকে এবং সেই ১৫ জন থেকে আপনার এখন কর্মী সংখ্যা প্রায় ৩,০০০। সো একটা হুম, হুম, হিউজ হুম। অ্যাচিভমেন্ট এবং এটা খুবই অল্প সময়ের মধ্যেই প্রায় ৪ বছরের যে জার্নি সেখানে আপনি মাত্র ৪ বছর। আমি বলব ৪ ৪ বছর। বছর আরকি। মানে জি। ৪ বছর আসলে সময় দিয়েছি। হুম, ১ম বছরটাও হচ্ছে আসলে পুরাটাই যেটা হচ্ছে হুম, আম মানে ওই যে বললাম আম হুম, যেহেতু যে বাসায় উঠবো সেই বাসায় জায়গা হবে না। হুম, সেই কারণে আমি একটা বাসা ভাড়া নিয়েছিলাম। ওখানে আমার প্রোডাক্ট গুলো রাখতাম। জি, সকালবেলায় উঠে উম অফিসে যাওয়ার মতো, স্কুলে যাওয়ার মতো তখন রিল্যাক্সলি যেতাম। জি, এবং জি। আমার অফিসেও ওই যে অফিসটা যেটা করেছিলাম অরুণিমার হুম, হুম, ফার্স্ট হুম। অফিসটা ওখানে আমি আসলে রান্নার ব্যবস্থাও রেখেছিলাম যাতে ওখানে আমি একটু খেতে পারি বা আমার একজন স্টাফ রেখেছিলাম যাতে আমি কিছু সময় তার সাথে থাকতে পারি। কারণ লাইভে আমি সরাসরি নিজে কখনো লাইভে আমি প্রোডাক্ট নিয়ে আসিনি। হুম, হুম, হুম। ফটোগ্রাফির জন্য বা প্রোডাক্ট ভাঁজ করার জন্যও তো একজন হুম, কাউকে লাগে। তো আমি ১ম জি। এখানে এসে একজনকে আরকি অফিসিয়াল স্টাফ হিসাবে একজনকে নেই। তো আমরা আচ্ছা। ওখানে সব রকম মানে রান্না বা চায়ের ব্যবস্থা এটা রেখেছিলাম। হুম, মানে হুম, একটা হোমলি একটা হুম, ফিলিং যাতে দেয় কাজের এনভায়রনমেন্ট টা এবং জি। সারাদিন যাতে আমি গান শুনতে পারি। হুম, হুম, কারণ হুম, স্কুলে কাজ করতে গেলে এত ব্যস্ত থাকতাম অফিসে আমার গান শোনার আ হুম, হুম। মানে আমি খুব গান শুনতে পছন্দ করি। আচ্ছা। পছন্দ করি বললে ভুল হবে যে ওইটা হয়তোবা আমার গ্রস ফুড এর চাইতে ফাইন ফুড মানে বেশি লাগে। তার মধ্যে হচ্ছে মিউজিক জি। একটা আরেকটা হুম, হচ্ছে হুম। বই। আচ্ছা। তো আসলে স্কুল জীবনে তো চাকরির সময় এটা স্বাধীনতা থাকে না যে আমি অফিসে গান বাজাচ্ছি। কেউ একজন অভিভাবক বা একজন টিচার মানে আমার মিউজিক অ্যাপিটাইট এর নাও হইতে পারে। তখন আমি হেডফোনে শুনতে হইতো। তো হুম, সেটা হুম, আমার জন্য অস্বাস্থ্যকর মনে হইতো। পরে আমার নিজস্ব একটা অফিস হলো।
হুম, হুম, অরুণিমার আমার একটা স্বাধীনতা। মানে আমি যেই ফ্রিডমটা পাইলাম আরকি, ওই হুম, কষ্টগুলো আমাকে তখন হুম, আর মানে করত না যে এখানে আমি এখন একটা হুম, গান ছেড়ে আমার মতো করে একটা ১ কাপ চা নিয়ে আমি সুন্দর করে ইচ্ছামত একটা সময়ে যেয়ে অফিস করতে পারব। হুম, হুম, হ্যাঁ? হুম, এই যে ব্যাপারটা হুম, মানে কি বলবো যে একটা অপার আনন্দ আমার জীবনে এনে দিছিল আরকি। অরুণিমা মানে আমার হুম, উম কি বলবো যে আমার মুক্তির জায়গা একটা। হ্যাঁ? মুক্তির জায়গা। এখানে অনেক চ্যালেঞ্জ, অনেক কষ্ট। হুম, কিন্তু হুম, এই যে স্বাধীনতাটা আমি আসলে এখানে পেয়েছি কাজ হুম, করার, এই স্বাধীনতাটাই হয়তোবা আমাকে শক্তিটা দিয়েছে আমার পিছনের যে আচ্ছা। "মনি ইউ ক্যান ডু দিস" এই হুম, আরকি ওকে। এইটাই। আচ্ছা, এখন আমি যেই বিষয়টা নিয়ে জানতে চাইবো সেটা হলো যে আ এই যে ৪ বছরের যে উদ্যোক্তা জীবন আপনার এবং সেখানে অনেক কিছুই আপনাকে দিয়েছে, আপনার পরিবর্তন এনেছে এবং আপনাকে অনেক ফ্রিডম দিয়েছে। সো আ একটা বিজনেস বা একজন উদ্যোক্তার জীবনে আসলে চ্যালেঞ্জ আমার মনে হয় না শেষ হয়ে যায়। কারণ আপনি যখন ৳৩০,০০০ দিয়ে আপনি ব্যবসা শুরু করেছিলেন তখন আপনার চ্যালেঞ্জের জায়গাটা ছিল একরকম। এখন আপনি সেই ব্যবসাটাকে ৩,০০০ কর্মীর জায়গায় নিয়ে এসছেন এবং এখনো কিন্তু আপনার চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি আমার কাছে মনে হয়। আপনি এখনো চ্যালেঞ্জ ফেস করেন প্রতিনিয়ত। সো সাম্প্রতিক সময়ে আপনার বিজনেসে আসলে কি ধরনের পরিবর্তন এসেছে? এবং আপনার কি এমন কিছু মনে হয় যে এমন কিছু বিষয় আপনি এখন জানেন যেটা ৪ বছর আগে জানলে আপনার জার্নিটা আসলে আরো অনেক স্মুথ হতে পারত? এবং আপনি যদি আগে জানতেন তাহলে কি আপনি এই উদ্যোগটাকে আরো আগেই নিতেন কিনা? আমি ২ ভাগে আপনাকে উত্তরটা দিব। জি, জি প্লিজ। একটা টেকনিক্যাল সাইডটা আরেকটা হুম। হচ্ছে কি যে আমার ম্যানেজমেন্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার অভ্যন্তরীণ বিষয়টা। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। জি। তো আমি আগে অভ্যন্তরীণ বিষয়টা বলে নিই। সেটা হলো কি যে আ আমার আসলে যেটা মনে হয়েছে যে ৪ বছর আমি যেহেতু আগে ২ বার উদ্যোগ আমি নিয়ে বন্ধ করে দিতে হয়েছে। হুম, হুম। যেমন শুনলে খুব হাস্যকর শোনাবে আপনার। হুম, হুম। একবার সত্যি মানে একবার বুটিক্স বিজনেসেই আ ভেবেছিলাম চাকরি যখন ১২ বছর যে এটা যদি সাস্টেইন করে দেন আমি চাকরি ছেড়ে দিব। তো আমি হুম, কিছু হুম। প্রোডাক্ট জাপানে পাঠাই। তো যেকোনো কারণেই হোক সেই প্রোডাক্ট গুলো টাকা আমি ব্যাক পাই না। হুম। সেটা বন্ধ হয়ে যায় স্বাভাবিক কারণে। সেবারও কিন্তু আমি ওই লোন করেই কাজটা শুরু করেছিলাম। হুম। আরেকবারের কথা শুনলে আরো বেশি হাসবেন। হুম, হুম। এইটা সাধারণত আমি বলি না। তারপরেও আজকে বলি আপনার সাথে। না, অবশ্যই। যে এখন আমি কোন গোল্ড অর্নামেন্টস পড়ি নাই। কিন্তু আমার হাসব্যান্ডের দেওয়া হচ্ছে বালা ছিল হুম, এবং হচ্ছে স্বর্ণের দুল ছিল আরকি। সেগুলো বিক্রি করে তখন আর লোন নেওয়ারও কোন কায়দা নাই। হুম, হুম, আমি হুম। হচ্ছে ভাড়া বাড়িতে আপনার হচ্ছে মুরগির খামার করতে গেলাম। যে মুরগি হুম, মানে পালন করেও যদি কিছু টাকা আসে তাও আমি চাকরি ছেড়ে দিব। আচ্ছা। মানে আমাকে চাকরি ছাড়তে হবে যেকোনোভাবে। আমার মাথার ভিতরে এরকম একটা জিনিস কাজ করত। হুম, হুম, হুম। আমার আমার মানে চাকরি ছাড়তে হবে কিন্তু আমাকে পাশাপাশি একটা আয়ের পথও যে রাখতে হবে এইটা আমার মাথায় সবসময় কাজ করত। যে আমি যদি আয়ের পথ তৈরি করতে না পারি তাহলে চাকরিটা আমি ছাড়ব না। হুম, এইটা আরকি। এই জি। চিন্তাটা আমার মাথায় কাজ করত। তো যাই হোক তো সেখানেও ব্যর্থ হলাম। প্রত্যেকটা কাজ করতে যেয়েই দেখেছি যে আসলে ঐরকমভাবে পাঠ্যপুস্তক পড়ে মানে ফর্মুলা অনুযায়ী গেলে যে হবে না বিষয়টা তা না। কিন্তু ওইভাবে গেলেই যে হবে ব্যাপারটা তাও না। হুম, ব্যাপারটা হলো কি যে আমার হচ্ছে শেখার বিষয়টা সবসময়তে হ্যাঁ, হ্যাঁ। আসলে কাজ করে, করে শেখার ম ম হুম, হুম, হুম। মাধ্যমে। যেমন এখন উদ্যোগটা অনেক বড় হয়েছে। জি, এখন আমি আসলে ফ্যামিলিকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে এখানে আমার একার পক্ষে এটা টেনে নেওয়া সম্ভব না। আমার হাসব্যান্ড এখন ফুললি অ্যাকাউন্ট সেকশনটা দেখে এবং আমি যেই জিনিসটা আ উম সবচাইতে দুর্বল, আমার জি। দুর্বলতার জায়গা হলো এই হুম, আ অ্যাকাউন্ট সেকশনটা আসলে দেখা। হুম, আমার জি। প্রোডাকশন অন্যান্য সব ঝক্কি ঝামেলা সব সহ্য হয়। আমার আ মানে কি বলবো যে আ সব, সব হিসেব-নিকেশ আমার মাথাতেও আছে। হিসেব-নিকেশ যে নাই তাও না। হুম, বাট এইটাকে যে একটা হচ্ছে কি যে প্রাতিষ্ঠানিকভাবে অ্যাকাউন্টস টাকে আসলে ব্যালেন্স করা বা সেটাকে একটা উম ডকুমেন্টস আকারে রাখা হুম, বা হুম, এটাকে বলা মাস শেষে যে এরকম, এরকম একটা অবস্থা। এইটা যদি আমার হাসব্যান্ড আসলে পাশে এসে একটা সার্টেন টাইম পরে যদি না দাঁড়াতেন, হুম, তাহলে আমার পক্ষে এটা সম্ভব হতো না কখনোই। এই হুম, প্রতিষ্ঠানটাকে আরো এতদূর এগিয়ে নেওয়া বা এতদূর আনা। কারণ পরবর্তীতে যখন আবার মানে ব্যাংকে আমি ১ম এর দিকে কিন্তু অনেক ব্যাংকের কাছে গেছি। তারা আমার সবকিছু দেখে আমাকে মানে করে দিছে আরকি। হুম, কোনভাবে পাত্তাই দেন নাই। এখন অনেক ব্যাংক আসে। হঠাৎ করেই আমি আসলে নারী উদ্যোক্তাদের লোন দেওয়া হচ্ছিল এক ব্যাংক থেকে। তো আমি হুম, আসলে কি খেয়ালের বশে ওই Google ফর্মটা পূরণ করে সাবমিট করে দিলাম। তো দেখি যে ১ সপ্তাহের মধ্যেই ফোন।
জি। তারপরে ওইটা আরকি ব্যাংকের সাথে যাত্রা শুরু হলো। তো এটা আছি হুম, ওদের সাথে মোটামুটি ৩ বছর। হুম, হুম, হুম। কিন্তু ১ম ১ বছরে আমি কিন্তু কোনো ইকোনমিক সাপোর্ট কোথাও কোনো ব্যাংকের কাছ থেকে আমি পাইনি। কোনো জি। মানে ইয়ে হিসাবে। বাট হুম। এখন পর্যন্ত আমি তাদের সাথে খুব ভালোভাবেই আরকি চলছি। তো ওকে। এই যে অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জ গুলো যদি বলেন, হুম, তো হুম, হুম, এই জায়গাটাতে এসে আমার হাসব্যান্ডের পুরোপুরি সাপোর্ট এবং আমার যে স্টাফ এখন আমার যে ম্যানেজার আকরাম, আ হুম, হুম। ওর যে ডেভোটেশন ওকে আমি আমার যে স্কুলের গ্রাম সেখান থেকে আসলে নিয়ে আসি হুম, কুষ্টিয়াতে। জি। আমার সাথে আছে গত কয়েক বছর। হুম, তো হুম। এই প্রতিষ্ঠানটাকে ও যেন ওন করে। আমার জি। একার পক্ষে আমি এখন আর অরুণিমা আসলে এখন বলা যায় যে আ অনেকগুলো মানুষের ভালোবাসার যত্নে এটা হুম, আ মানে এগিয়ে যাচ্ছে। ইভেন যে মায়েরা যে টিম লিডাররা আসলে এটাকে হুম, হুম। ওন করেন তাদের নিজেদের মতো। যে জি। অরুণিমা যদি কোথাও আটকে যায়, সেই বেদনাটা এখন এখন আর আমি একা যে ফিল করি ৩,০০০ রাতে এমন মানুষের না। বেদনা এখন। হ্যাঁ, এখন সবাই আমার পাশে আরো ফিল করার জন্য তারা জি। আসলে তৈরি হয়ে গেছে। আমাকে আর বলতে হয় না যে আমার কষ্ট হচ্ছে। এই কষ্টটা তাদেরও হচ্ছে। যেজন্য আসলে আপনার সাথে আমার হুম, রিসেন্ট আমার যে পরিচয়টা হলো এবং আজকে আমরা এই পডকাস্টে বসেছি। জি, আ এটা তো একটা আসলে মিরাকেল। আপনার সাথে পরিচয় হওয়ার কোনো কথাই ছিল না এই জি। অরুণিমার সাথে না থাকলে। হুম, 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 এবং হুম। আমাদের কখনো সামনাসামনি দেখাও হয়নি। হয়তো দেখা ফোনেই হয়নি। কথা হয়েছে আপনার সাথে। জি, জি। আ তো এই যে সাম্প্রতিক যে চ্যালেঞ্জটা হুম, Facebook, Andromeda যে মেটা পিক্সেল এর কারণে যেই জটিলতায় আমরা পড়লাম জি। এবং আমার ২ মাস যে সেল ছিল না। হুম, এত হুম, বড় একটা প্রতিষ্ঠানে ২ মাস অনলাইন বেসড একটা প্রতিষ্ঠান। অফলাইনে আমার এখন যদিও সেল বেড়েছে অনেক। হুম, আ হুম। কিন্তু আমি তো মারাত্মক রকমের একটা জটিলতার মধ্যে পড়লাম। জি। হ্যাঁ? তো এই, এই জিনিসগুলো তো আসলে শেখার তো কোনো শেষ নাই এবং না। যেহেতু আমাদের দেশে কমার্সটা যথেষ্ট ডেভেলপ করছে। কিন্তু হুম, সেরকমভাবে যদি আমি বলি অ্যা হুম, অ্যা ই-কমার্স এর একজন উদ্যোক্তা হিসাবে এবং সাফারার হিসাবে হুম, হুম, যে রাষ্ট্রীয়ভাবে এত বড় একটা সম্ভাবনাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু কোনো প্রতিষ্ঠান নাই। হুম। হ্যাঁ? এই জি। যে দেখেন যখন আমি হচ্ছে কি যে আমাদের Facebook, Meta আর আগের মতো যেভাবে আমরা এড রান করতাম হুম, সেরকমভাবে যখন কাজ করছিল না। হুম, হুম, আ হুম। আমি যখন ২ মাস কোন রকম সেল পাইনি এবং জি। আমি অনেক কিছুই মানে আমি ওভারলুক করে চলার কারণে বা আমি হয়তোবা সময় না দিতে পারার কারণে লাস্টে যে আমি আসলে মেটার যে স্ট্র্যাটেজি গুলো আমার না জানার কারণে আমি তো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম এবং একটা বিপদের মধ্যে পড়ে আপনার সাথে পরিচয় হলো। আপনার সাপোর্টে আমি সেলটা ফিরে পেলাম। হুম, তো হুম, এবং আমার Facebook পেজটা ডেভেলপ করলো। প্লাস আপনার মানে ওয়েবসাইটে আমি অনেকবারই চেষ্টা করি। ওয়েবসাইটটা নানাভাবে আমি আসলে কমপ্লিট করতে পারি না বা রান করতে পারি না। তো হুম, হুম, সেটাও আপনার সাথে শুরু হলো। তো হুম, এই জায়গাগুলো আসলে তো শেষ হবে না। চ্যালেঞ্জটা আসলে একটার পর একটা চ্যালেঞ্জ আসবে। আমি যে এখনো পরিপূর্ণভাবে এখানে অ্যা কে সাস্টেইন করতে পেরেছি বা হয়ে হুম। গেছে বিষয়টা এমন না। সাপোর্ট জি, লাগবে। জি। তো এটা খুব ভালো যে আপনার মতো অনেক তরুণ আমাদের দেশে মানে এরকম কাজ করছেন। বিশেষত আপনাকে ধন্যবাদ অরুণিমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। যে যারা মানে এই যে আমাদের মতন উদ্যোক্তাদের যে টেকনিক্যাল সহায়তা দেওয়ার জন্য হুম, হুম, নিজেদেরকে ট্রেন্ড আপ করেছেন বা এতটা এনালাইসিস করেছেন, এতটা নিজেদেরকে তৈরি করেছেন। আপনাদেরকে সাধুবাদ। উদ্যোক্তা হিসাবে আপনারাও সফল আমি বলব যে আমার মতো একজন উদ্যোক্তা যেখানে কিনা প্রায় ৩,০০০ নারীর হুম। কর্মসংস্থান, জি। সেই প্রতিষ্ঠানটা আসলেই কিন্তু এক অর্থে বন্ধ হয়েছিল ২ মাস বলা যায়। হুম, তো একটা প্রচন্ড ধাক্কা খেয়ে আবার ধীরে, ধীরে আমি চলতে শুরু করেছি। তো এটা তো চ্যালেঞ্জ সবসময়তেই থাকে। এই টেকনিক্যাল দিক থেকে যদি বলেন, হুম, হুম, তো হুম। এই ধাক্কাটা এখানে। চ্যালেঞ্জ সবসময়ই থাকবে আপু। উদ্যোক্তা মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আমার শুরু থেকে জার্নিটা স্মুথ থাকবে। যখন আপনার প্রতিষ্ঠান বড় হতে থাকবে চ্যালেঞ্জের জায়গাগুলো বাড়তে থাকে। আপনি কি মনে করেন যে আসলে হাল ছেড়ে দেওয়া উচিত নাকি চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত? এখানে আমি ২ টো গল্প বলব। জি, ২ টো গল্প বলব। আ একটু ব্যাকের আর এই রিসেন্ট টাইম এর। জি। ব্যাকেরটা বলি। সেটা হলো কি যে যখন আমি অফিস নিলাম, অফিস নেওয়ার হুম, হুম, পরে আমার কাছে মনে হলো যে আমি একটা আউটলেট দেই না কেন? হুম, 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 তো আউটলেট দেওয়ার টাকাও নেই। তো এক হুম, বন্ধুর সাপোর্টেই মানে আমার বন্ধুর সাপোর্টে প্লাস হচ্ছে কি যে আমার হাসব্যান্ড মানে আমি বন্ধুর সাপোর্টটা নিয়েছি আসলে এটা আ কেউ জানে না হুম, 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 সেখান থেকে।
কেউ জানে না বলতে কি যে তখন আমি শেয়ার করি না। আমি ভাবছিলাম একদিন কথা বলতে, বলতে তখন বলছে যে, "আরে এটা কাজ শুরু কর, সমস্যা নাই।" হুম, হুম, তারপরে ওই টাকাতে তো আসলে হবে না। তখন আমার হাসব্যান্ডও ওখানে কিন্তু ওই শেলফ গুলো আমার ছোট্ট হুম, একটা মানে আউটলেটের হুম, আ হুম, মানে শেলফ গুলো করে দিলেন। তারপরে হচ্ছে কি যে ওখানে যাওয়া, সময় দেওয়া। আমার যে হুম, ম্যানেজার ছেলেটা আছে তখন শোরুমে থাকতো। আমি মাঝে, মাঝে যেয়ে বসতাম এরকম। তো এরকমও গেছে যে পুরো মাসে আমার একটা কাস্টমার আসেনি। আচ্ছা। পুরো মাসে একটা কাস্টমার আসেনি। আমার ওটা প্রায় মনে হয় ৭-৮ মাস আমার ওই আউটলেটটা ছিল। কিন্তু ওটার পজিশনটা ভালো ছিল না। আর সেরকম পজিশনে একটা আউটলেট নিতে গেলে হচ্ছে যে টাকার পরিমাণ সে টাকা লাগতো সেটা আমার ছিল না। কুষ্টিয়া শহরেই আরকি। জি। তো ওখানে যেমন হচ্ছে কি যে আউটলেটটা একটা সময় পরে আমি হচ্ছে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ওখান থেকে আউটলেটটা সরিয়ে আরেক জায়গায় বন্ধ করে দিয়ে আবার হচ্ছে কি যে এখানে আমি ছেউরিয়া মানে ফকির লালন শাহ যেহেতু মাজারে অনেকে আসেন, আমি ভাবলাম যে এখানে টুরিস্ট আসে, এখানে এসে দেখি। হুম, অ্যা হুম, হুম। এখানে একটা ছোট করে এখানে আবার কম খরচ কম হবে একটু। জি। এখানেই করলাম এবং অফিসটাও শিফট করলাম। হুম। আমার জি। শহরের ভিতরে আমার বাসা থাকলো। তো প্রতিদিন আমার যাওয়া আসার যে আসলে রিক্সা ভাড়ার খরচটা এইটাও আমার উঠতো না। মানে এখানেও একই অবস্থা। আচ্ছা। আর এখানে যেগুলো সেল হবে হুম, তো হুম। ওই ধরনের প্রোডাক্ট ও আমি তুলব না। আমিও ধরে থাকলাম যে আমি যেটা নিয়ে কাজ করছি আমি এটা নিয়ে কাজ করব। ওকে। তো তখন কিছু, কিছু হচ্ছে অফলাইনে অল্প বিস্তর হচ্ছে আমার মানে শেষ হলো মানে শুরু হলো। হুম, 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 হ্যাঁ? দেখা গেল প্রশাসনের কিছু লোক হুম, বা ঢাকা থেকে যারা কুষ্টিয়ায় এসছেন, কুষ্টিয়ার এনারাই জানেন না যে কুষ্টিয়ায় এরকম একটা প্রোডাক্ট আছে বা উনারা অনলাইনে অর্ডার করতে যেয়ে দেখছেন এটা কুষ্টিয়া থেকে। তখন হুম, এই আস্তে, আস্তে যেটা হয় না আমি মানে যখনই যে আপনি বললেন যে আমি মানে টাকা বার্ন করছি কিনা হুম, শুধু, শুধু এরকম তো হয়েছে। হ্যাঁ, হুম, আমি পোস্ট বুস্ট করে যাচ্ছি। কিন্তু আমার আমার দেখা যাচ্ছে যে আমার সেল আসেনি। কিন্তু আমি থেমে যাইনি। হুম, 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 আমি লসে থাকছি অনেক মাসে, অনেক সময়ে। কিন্তু আমার মনে হয়েছে যে না আমাকে আসলে এটা করতে হবে। যখন আমি ১ম এর দিকে আমার লস হয়নি এটা ঠিক আছে। আমি সেল পেয়েছি। কিন্তু যখনই আমার এটা হচ্ছে একটা বড় হয়ে গেল, বড় জি, যখন হলো তখন সেল টার্গেটও তো বাড়ল। জি, কিন্তু ওই সেল টার্গেটকে স্কেলিং করার যে নলেজটা আমার ছিল না। জি। এই যেটা এখন হুম, আপনার কাছ থেকে অনেক কিছু আমি শিখছি বা জানি পরবর্তীতে। বাট হুম, হচ্ছে আমার কিন্তু এই নলেজটা আমার ছিল না। হুম, 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 সত্যিই ছিল না। জি, এবং আমি দেখেছি যে যখন আমি এগুলো নিয়ে আমাদের যেসব মানে সভা সেমিনার ছোটখাটো যেগুলো হতো বা হুম, উদ্যোক্তা মিলন মেলা ছোটখাটো যেগুলো হতো সেসব জায়গায় গেলেও বা হুম, আমি একটা কোর্স করেছিলাম কোভিডের সময়ে। আ হুম, হুম, উম বলতে দ্বিধা নেই জি, যে সেখানে খুবই হচ্ছে কোয়ালিফাইড পারসন ছিলেন। তো আমি এটা আমি উল্লেখ করব না। কিন্তু আমার যেটা আসলে ক্রাইসিস সেইটা কিন্তু উনারা করছেন। উনারা দেখা যাচ্ছে ফর্মুলা দিয়ে যাচ্ছেন। উনারা সিস্টেম দিয়ে যাচ্ছেন। কিন্তু জি, আমি আমার কাছে যেটা মনে হয় যে আসলে একজন উদ্যোক্তার বাস্তব জীবনের সমস্যা নিয়ে যদি আপনি কথা না বলেন, ওই হুম, সমস্যাটার সলিউশন যদি আপনি না দেন, আপনার বেসিক একই ফর্মুলায় সবার কাজ করবে না। জি, একেকজনের সমস্যা একেক জায়গায়। জি। একেক এলাকার সমস্যা একেক রকম। হুম, হুম, হুম। একেকটা প্রোডাক্টের একেক ধরনের সমস্যা এক্সাক্টলি। মার্কেটিং এর। জি। হ্যাঁ? তো এই জিনিসগুলো আসলে আমাদের টিচাররা বুঝতে চান না। ইভেন আমি দেখেছি যে আমি যখন এডুকেশন ডিপার্টমেন্টে ছিলাম, হুম, হুম, তখন আসলে এরকম হয়েছে। যে জি, যখন আমাদের হায়ার অথরিটি আমাদের সাথে কাজ করতে আসছে বাট আমাদের রুট লেভেলের আমাদের কোন রকমের হুম, হুম, আমাদের সাথে পরামর্শ না করে আমাদের উপরে একটা নীতি নির্ধারণী জি, দিয়ে দিয়েছেন। তখন আমরা মানে প্রতিবাদ করেছি বা বলেছি যে আসলে আমাদের সাথে কথা বলে এগুলো দেখেন, আমাদের সমস্যাগুলা কি? সেগুলো দেখে আপনারা হচ্ছে সেগুলো মানে সেই অনুপাতে আমাদের কর্মপরিকল্পনা প্রণয়ন হুম, করেন। তো এটা আসলে আমাদের দেশে যেমন এডুকেশন সেক্টরেও হয়নি। সেরকম এই যে আমাদের অর্থনৈতিক সেক্টরটাতেও আসলে খুবই এলোমেলো একটা অবস্থা। এখানে আমাদের চেম্বার অফ কমার্স এর সদস্য হয়েছি। এখানে না আছে কোনো এই ধরনের কোন রকমের হুম, কোনো আলাপ আলোচনা বা কোনো কিছু না। দেখা যায় যে একটা নামকে ওয়াস্তে একটা মিটিং হলো বা একটা হলো। হুম, এটা হয়তোবা সারা বাংলাদেশেরই চেম্বার অফ কমার্স এর একই হুম, রকমের জি, বিষয়। এবং কমার্স নিয়ে যতগুলো গ্রুপ বা যতগুলো অনলাইন মিটিং বা যা কিছু মানে আমি দেখেছি যে আমি দেখছি যে ওইগুলো তো আরে বাবা আমি এগুলো তো জানি। তো আমার সমস্যা তো এখানে। এখানে আসলে আমার সমস্যার সমাধানটা কে দিবে? কারণ হলো কি যে যারা আসলে একটা প্রোগ্রাম এরেঞ্জ করেন আর যারা হুম, হচ্ছে কি যে মানে রুট লেভেলে কাজ করছে যাদেরকে নিয়ে প্রোগ্রাম এরেঞ্জ করেন তাদের মধ্যে একটা ফার ডিফারেন্স। সব হুম, ক্ষেত্রেই আমাদের যেটা হচ্ছে কি যে একটা আনুষ্ঠানিকতা। হুম, এটার ভিতরে যেয়ে
মানে প্রচুর টাকা খরচ হচ্ছে। কিন্তু এটার ভিতরে যে কাজ করার মতন আ হুম, একদম মানে উদ্যোক্তার লেভেলে যেয়ে তাদের সাথে কথা বলা, তাদের ডেটা কালেকশন করা প্লাস তাদের আম মানে ডেটা কালেকশনটা কিরকম? তাদের সমস্যাগুলো নিয়ে। হুম। আ সমস্যাগুলো এইটা আইডেন্টিফাই করা। আমার খুবই, খুবই ইচ্ছা যদি কেউ আমাদের দেশে করে বা হুম, কোনো যদি এরকম পডকাস্ট গুলোও যদি হয় যেটা হুম, আজকে এই যে ফাউন্ডার স্টোরি যেটা হচ্ছে তো আমি রিকোয়েস্ট করব এটার মাধ্যমে আসলে যদি ভবিষ্যতে নীতি নির্ধারণের কোনো মানে কর্মপরিকল্পনা আসে, জি, তো জি। সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো যাওয়া দরকার হুম, দেশের। হ্যাঁ? এবং প্রত্যেকটা আমাদের যে এসএমই বা অন্যান্য সেক্টর বলেন, হুম, সেই হুম, সেক্টর গুলোতে এরকম বিষয় থাকা দরকার যাতে যারা এই যে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা আছে যাদের কাছে পর্যন্ত আসলে যাওয়া এবং হুম, তাদের সমস্যাগুলোকে শোনা হুম, এবং সেই অনুপাতে আসলে তাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করা বা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করা। হুম, তার হুম, কি আসলে ফান্ডিং এর প্রয়োজন? নাকি তার কি মার্কেটিং সাপোর্ট এর প্রয়োজন? নাকি তার প্রোডাকশন এর আ প্রয়োজন? নাকি প্রশিক্ষণের প্রয়োজন? তার হুম, কর্মী প্রশিক্ষণের প্রয়োজন? এগুলো আসলে দেখা দরকার। অন এভারেজ একটা হুম, সরকারি প্রোগ্রাম আসলে চালু করে দেওয়া হয়েছে। কিন্তু সেটা উদ্যোক্তাদের সাথে কথা বলে এটা হয় না। আমি এনজিও প্রোগ্রামেও যেয়ে দেখেছি, সরকারি প্রোগ্রামেও যেয়ে দেখেছি। হুম, আমার হুম, কোনটাই আসলে আমার কাছে হুম, মনে হয় না যে আসলে খুব রুট লেভেলে এই জিনিসটা আ কা কাজে লাগছে। তো যে কারণে এই যে বললাম যে প্রচুর সাফারিংস এর ভিতর দিয়ে যেতে হয়েছে। হুম, আর হুম, ওই সময় যদি থেমে যেতাম, তাহলে থেমে যাওয়া হতো যে আমার জি, কোন সেল নাই। অনলাইনে যেটুকু সেল পাচ্ছি। জি, আর লাস্ট যে মুহূর্তটা এই যে আপনার সাথে যোগাযোগ হওয়াটার যে গল্পটা আমি বলি, জি, সেটা হলো যে যখন আমার ২ মাস হচ্ছে Facebook এ আমি কন্টিনিউয়াস বার্ন করছি টাকা। হুম, কিন্তু হুম, আ আমার দেখা যাচ্ছে যে কোন সেল আসছে না। জি, আমার মানে যতই আমি উম ডলার বাড়াই না কেন আমার একটা সিঙ্গেল মেসেজও আসছে না সারাদিনে। এরকম একটা অবস্থার ভিতরে হুম, হুম, ২ টা মাস পার করা মানে আমার গ্র্যাজুয়ালি কমে আসছিল। হুম, হুম, কিন্তু এই ২ মাসের মধ্যে আমি YouTube ঘাঁটছি কোন রকমের আমি পাচ্ছি না যে লেটেস্ট কোন ভিডিও পাচ্ছি না। জি, পুরাতন ভিডিওগুলো এপ্লাই করে আমার কোন কাজ হচ্ছে না। হুম, 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 হ্যাঁ? ইভেন আমি এটা নিয়ে গুগল করছি। তারপরে এখন তো হালে ChatGPT হয়েছে। জি, এখান সেখান মানে কোয়েশ্চেন করে এমন কোন জায়গা নাই। ইভেন হুম, আমাদের উদ্যোক্তা যারা আছেন তাদের সাথেও কথা বলছি। বাট হুম, তারাও কিন্তু এই বিষয়গুলোর সাথে মানে খুব সঠিক উত্তর দিতে পারছেন না। জি, যেটা ইনস্ট্যান্ট কাজ করবে বা এই সলিউশন থেকে সমাধান থেকে আসলে আমি উঠতে পারব। জি, সে কারণে যে আমি ধরুন গত ৪ বছরে আমি কোন মেলায় যাইনি। আমি ঢাকায় একটা মেলাতেও অ্যাটেন্ড করলাম যে না, এখন হুম, আমার অফলাইন কাস্টমার আমাকে বাড়াতে হবে। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি আসলে অনলাইনেই বিজনেসটা রাখবো মেইনলি। হুম, অফলাইন আমার এখন হুম, আমার বাড়ির যে নিচতলাটায় মানে আমার অফিস কাম শোরুমটা আছে, হুম, 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 এটা থাকবে। যারা সরাসরি এখানে চলে আসেন কিনবেন। কিন্তু আমি আমার মতো না ওই স্বাধীনতাটা যেটা আরকি হুম, হুম, চাই। হুম, আমি কখনো কোথাও কোনো শোরুম দিয়ে আমি আর নিজেকে আটকে ফেলতে চাই না। আমি ওই চাকরির ভিতরে আমি আর ঢুকবো না। এই মানে এইটা আমার প্ল্যান। কিন্তু সেটাও কি তাহলে ভেস্তে যাবে বা এই উদ্যোগ কি আসলে এখানেই থেমে যাবে? জি, আমি সত্যিই খুবই হতাশ এরকম একটা অবস্থাতেই কিন্তু হুম, হঠাৎ করে আপনার ওই এড চলে আসলো। এবং জি, আপনার কিন্তু একটা লম্বা হচ্ছে ছিল। আমি ইউজুয়ালি অত বড় কনটেন্ট দেখি না। আর যারা হচ্ছে Facebook এ এই ধরনের আমি প্রচুর দেখি যে উদ্যোক্তাদের জন্য প্রচুর হচ্ছে ট্রেনিং, প্রচুর প্যাকেজ হুম, ইত্যাদি। এই পিডিএফ এটা থেকে কি করিলে কি হইবে টাইপের প্রচুরই আছে। বাট জি, আপনার উম আ মানে ইয়েটা জি, পডকাস্টটা, এই পডকাস্ট বলছি। এডটা সামহাউ হচ্ছে আমি কয়েকটা এর ভিতরে মানে কয়েকটা সেন্টেন্স ধরার মানে শোনার পরে আমি দেখলাম যে আমার প্রবলেম এর সাথে এটা রিলেটেড। আমি আপনার সাথে আসলে যোগাযোগের একটা চেষ্টা চালাচ্ছিলাম। তো আপনি জি, যখন আবার আপনার অফিস থেকে আমার সাথে যোগাযোগ করা হলো। হুম, হুম, দেন হুম, আপনার সাথে কথা বলার পরে আসলে আপনি আমার সমস্যাটা ধরতে পারলেন। জি, এবং আমরা তো প্রায় আ মোটামুটি ২০ দিনের মধ্যেই একটা হুম, আ ভালো রকমের একটা আসতে পারলাম, তাই না? অবস্থায় যতদূর সম্ভব নাকি? জি, জি। ঐরকমই আরকি। ১ মাসের মধ্যেই আরকি আমরা একটা সলিউশন এর একটা দিকে আসতে পারলাম। রিকভারি হয়েছিল আরকি। তো রিকভারি কিছুটা হয়েছে আরকি, বেশ কিছুটা আমার মনে আরকি। হয় যে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কথা আমি বলতে মানে এটা আবার প্রমোশনাল কিছু হয়ে যাবে। সো আমরা এই জায়গাগুলো না, এটা একটু স্কিপ প্রমোশনাল করি। কিছু না। আমি যেটা প্রমোশনাল আ যদি হয়ও, হুম, আপনার জন্য না হোক। আমার কথা হলো কি যে, আমার মাধ্যমে যদি আমার মতো বিপদে পড়েছেন এমন কোন উদ্যোক্তার কাজে লাগে, জি, তো সেটা আমার জন্য সেটার জন্যই আসলে বলা। জি, এটা এমন নয় যে এই বিষয়টা বলার জন্য আপনি আমাকে এখানে জি, ইনভাইট করেছেন। জি, আমি আসলে স্বতঃপ্রণোদিত হয়েই এটা বলছি। তো জি, যে বিষয়টা হলো যে আমি হুম,
আসলে এবার কিন্তু আমার থেমে যাওয়ার মতন একটা অবস্থা হয়েছিল। জি, জি, জি। কারণ আমার যেই পরিমাণ মানে ফিল্ডে যে পরিমাণ আমার হচ্ছে প্রোডাক্ট আছে, হুম, আমি জাস্ট হচ্ছে আমি গত ৩ মাস আমি প্রোডাক্ট নামাতে পারিনি। জি, বুঝতে তাহলে পারছি। এইখানে তো আমার একটা থেমে হুম, যাওয়ার মতন একটা জি, অবস্থা। জি। তাহলে কত বড় একটা চ্যালেঞ্জ, হুম, টেকনিক্যাল চ্যালেঞ্জ। রাইট। তো এরকম চ্যালেঞ্জের পরেও এই হুম, যে আমার যদি থার্স্ট থাকে, আমার যদি হুম, পিপাসা থাকে তাহলে আমি পানিটা খুঁজে বের করব। এক্সাক্টলি। সেটা যেখানেই থাক। সো কিন্তু থেমে যাব না, তাই না? হুম, আমি যদি থেমে যাই তাহলে পরে কি হবে? আমি কিন্তু পানির অভাবে হুম, মারা যাব। মারা আর যাবো। আমি রাইট। যদি হুম, মানে একটা প্রচেষ্টা চালাই, আমি হুম, হ্যাঁ, আমি মারা যেতে পারি। হুম, কিন্তু এমন এই আফসোসটা আমার থাকবে না যে আমি চেষ্টা হুম, মানে না করেই মারা গেলাম। এটা একটা। এক্সাক্ট আরেকটা বিষয় হলো যে আ যে কথাটা সবসময়তেই আমরা উদাহরণ দিয়ে থাকি যে আল্লাহ বলেন যে, "তুমি ১ পা আগালে আমি তোমার দিকে ২ পা আগাই।" জি। তো আমার কাছে মনে হয়েছে যে এই উদ্যোগটা এতগুলো মানুষের যেখানে আসলে আ জীবন কর্মসংস্থান। কর্মসংস্থান বা জীবনযাপনের একটা আ আধার হয়ে উঠেছে। জি, সেই প্রতিষ্ঠানটাকে এত সহজে এভাবে বন্ধ হয়ে যেতে পারে বা হতে দেব? জি। এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল আরকি বা এখনো আছে বা হুম, চলবে। জি, তো এখানে কোনো না কোনো একদিন তো আমাকে থেমে যেতেই হবে। কিন্তু সেই থামাটা এরকম প্রতিবন্ধকতা একের পর এক আসবে। জি। আসবে এবং কোনো সময় আসলেই কিন্তু এটা যে না, হুম, এবার থেমে যেতেই হলো বোধহয়। হুম, জি, এরকম সিচুয়েশন ও আসবে। জি। তারপরেও দেখা যায় কি যে আসলে একটা মিরাকেল ঘটতে থাকে বা ঘটে হুম, এবং মনের ওই যদি থাকেই জি, সকল সময় যদি ওই চিন্তাটা যদি থাকেই জি, যে না আমি এখান থেকে ওভারকাম করার আমাকে একটা ওয়ে আউট করতে হবে তাহলে হুম, পাওয়া যাবে। কোথাও না জি, কোথাও পাওয়া যাবে। ডেফিনিটলি। তো এটাই আরকি আমি বলব বিশেষ জি, করে তরুণ যারা আছেন তারা আ খুবই অল্প সময়ের ভিতরে হুম, হচ্ছে সফলতা পেতে চান। হুম, এটা আসলে অল্প সময়ের বিষয় নয়। জি, আমি যদিও আমার ওই যে ৪ বছর মনে হবে আপনার কাছে, হুম, আপনাদের কাছে যারা শুনছেন। জি, কিন্তু যদি এর পূর্বের ২৮ বছরের চাকরিও ধরেন তাহলে পরে ২৮ আর ৪ কিন্তু ৩২। কারণ হুম, ওই ২৮ বছরের এক্সপেরিয়েন্স কিন্তু আজকের আমি। রাইট। ফলে আমি অনেক ম্যাচিউরড অবস্থায় কাজটা শুরু করেছি। হুম, দ্যাটস হোয়াই আপনার আপনারা যারা তরুণ মানে আসবেন বা কাজ করছেন, জি, উম তাদের জন্য আমার বলার একটাই যে না, থেমে হুম, গেলে চলবে না। রাইট। এভাবে। সেটাই। আসলে একটা জিনিস একবারে তৈরি হয় না। ওভারনাইট কোনো সাকসেস আসে না। সাকসেস আসার জন্য আমাদেরকে অনেক চড়াই-উতরাই পার করে যেতে হয়। সফলতা যদি চাইলেই পাওয়া যেত তাহলে তো সবাই সফল হয়ে যেত। সো রাইট। সফলতা আসলে আ পেতে গেলে আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করারও মানসিকতা থাকা উচিত এবং এই মানসিকতাটাই আমাদেরকে হয়তোবা একটা সময় গিয়ে সফল করতে পারে। সো আপনার গল্প থেকে আসলে আমরা এই জিনিসটাই পেলাম। আমি এখন আমরা মনে হয় আমাদের প্রোগ্রামের ঠিক শেষের দিকে চলে এসেছি। তো আমি সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাইবো যে অরুণিমা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং কতদূর যেতে চান এবং কোথায় যেতে চান? এর শেষটা কোথায় আসলে? জি। অ্যা থ্যাংক ইউ। আসলে এতদিন অরুণিমাই আমাকে নিয়ে এসছে। আমি আসলে অরুণিমাকে নিয়ে যাইনি বলা যায় আরকি। হুম, হুম, কারণ হুম। অরুণিমা মানে হচ্ছে ওই প্রান্তিক পর্যায়ের নারীরা, আমার ওই মায়েরা, হুম, হুম, শক্তি। তারা আসলে আমাকে এ পর্যন্ত নিয়ে আসছেন, আমি এই কথা বলি। হুম, তো হুম, এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো কি যে এই মায়েদের হাতটা যে ধরে আছি, এই ধরে থাকার যে দায়িত্বটা। হুম, এখন আমার যে এটাকে খুবই বেশি বড় করতে হবে, আমার খুব বেশি এখান থেকে প্রফিট আনতে হবে বা লাভবান হতে হবে। আ এটা একটা বিশাল ব্র্যান্ডে পরিণত করতে হবে। এরকম ধরনের খুব বড় স্বপ্ন বা বড় কিছু না। কিন্তু এইটাকে আমার এখন যে চ্যালেঞ্জ যেটাকে আরো একটু সাস্টেইনেবল করা। হুম, টেকনিক্যালি প্লাস ইকোনমিক্যালি আরো একটু সাস্টেইনেবল করাটা হচ্ছে কি যে আমার মূল টার্গেট আরকি। এইটা জি। আমার প্রচেষ্টা থাকবে। হুম, আমার মানে কি বলবো যে শারীরিক মানসিক সামর্থ্য থাকা পর্যন্ত। তারপরে যেটা হলো আমার মানে ইচ্ছা হুম, এবং এইটা আমার ইচ্ছা। আমি জানি না এটা কিভাবে আসলে কোন ওয়েতে সম্ভব হবে। সেটা হলো যে কোনদিনই এই প্রতিষ্ঠানটা বন্ধ না হোক। হুম, হ্যাঁ? এটা আমারই থাকতে হবে, আমার ফ্যামিলিরই থাকতে হবে। বিষয়টা এমন নয়। হুম, আমার হুম, একমাত্র কন্যা। সে যদি চায় কখনো সে এটা হ্যান্ড ওভার মানে কি বলে টেক ওভার করতেই পারে। হুম, হুম, আ তো সেটা এটা যদি তার ইমোশন এর জায়গা না হয়, তো সেটা চাপিয়ে দেওয়ারও ইচ্ছা আমার নাই। হুম, তো হুম, সেক্ষেত্রে আমি আসলে
এই প্ল্যাটফর্মটাকে জি, আম কমার্স থেকে ই-কমার্স এ আনা এবং এমনভাবে আসলে এটার আ একটা মানে কি বলবো যে ডিজাইন করা যাতে আমার অবর্তমানে যে কেউ এটাকে এক নজরে মানে অল্প সময়ের ভিতরে এটাকে টেক ওভার করতে পারে হুম, এবং এটাকে পরিচালনা করতে পারে। জি, হ্যাঁ? কারণ এই যে নারীরা যারা কাজ করছেন তাদের হঠাৎ করে যদি এই কাজের জায়গাটা বন্ধ হয়ে যায়, তাহলে তারা যেমন একটা বিপদে পড়বেন এটা যেমন সত্যি, সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় দেখুন যে আমাদের উম এই আ আ সারা বাংলাদেশের নারী এবং পুরুষের সংখ্যা যদি বিবেচনা করেন, নারীদের ভিতরে গৃহকাজ তারা করছেন, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জি, এটাও আসলে অর্থনীতিতে সাপোর্ট করা। আসলে আমরা মায়ের ভাত রান্না করাকে হুম, অর্থনীতিতে সাপোর্ট করাকে মনে করি না কখনো। হুম, হুম, কিন্তু হুম, আমি মনে করি কারণ ওই ভাতের বা তরকারির ভাতের থালাটা যখন মানে পরিবারের কর্তার সামনে আসছে, উনি যেই এনার্জিটা নিয়ে কাজে যাচ্ছেন, ওইটা কনভার্ট হয়ে হয়তোবা আমরা যখন টাকা হয়ে আসছে, তাকে উপার্জনের ব্যক্তি ভাবছি। কিন্তু মা যে আসলে ওই শক্তিটার পিছনে আছেন, ওই হুম, নারী যে ওই শক্তিটার পিছনে আছেন, এটা আমরা ধরি না। হুম, তো হুম, এজন্য যেটা দরকার সেটা হলো কি যে নারীর অর্থায়ন। মানে মানে কি বলব যে আর্থিক হুম, আ স্বাবলম্বী হওয়ার একটা মানে প্রয়োজন। জি, তাকেও আর্ন করতে হবে। তো এইটা তার পক্ষে সম্ভব। সময় আছে তার হাতে। জি, এইটাকে সারা বাংলাদেশে শুধুমাত্র যে এই ক্লোদিং বিজনেসেই বা এই যে শুধু সূচিকর্মেই যে ছড়িয়ে দিতে হবে এমন নয়। জি, অরুণিমাতে যদি কেউ চান এটার সাথে, সাথে মানে ফুড আরো হুম, নানা রকম হুম, বিজনেস এটা শুরু হতে পারে। হুম, তো হুম, এই যে নারীদেরকে সংখ্যাগরিষ্ঠ নারীদেরকেও দেশের অর্থনৈতিক চালিকা শক্তির সাথে সংযুক্ত করার যে একটা প্রয়াস, হুম, হুম, এটা অব্যাহত থাক। আমার কথা হলো এটা। এবং একটা অরুণিমা হুম, আরো অনেক উদ্যোক্তার জন্ম দিক। জি, হুম? এই প্রচেষ্টার কারণে আমি যে কাজটা করেছি, আমার যে টিম লিডার গুলো আছে ফিল্ডে দূরে ফিল্ডে, আমি তো আর দেখা যায় যে, যেয়ে টাকা দেওয়া হয় না। আমার মানে সবসময়তে ব্যাংকিং অ্যাপস বা ব্যাংকের মাধ্যমেই আমি পে করি। হুম, তো হুম, আমার সাথে কাজ করছেন তারা হচ্ছে কি যে অ্যা অরুণিমা প্রোডাকশন তারপরেও তাদের ট্রেড লাইসেন্স করে দেওয়া, তাদের একটা বিজনেস অ্যাকাউন্ট করে দেওয়া। যাতে তাদের ট্রেড লাইসেন্স এবং বিজনেস অ্যাকাউন্টের বয়সটা বাড়ে। তারা আমার অবর্তমানে নিজেরাও যেন একটা বিজনেস চালু করতে পারে কোনদিন। হুম, তারা যদি মানে মনে করে যে না এখন আমি আ নিজে একা একটা বিজনেস চালু করব। জি, শুধু ক্লোদিং বিজনেসই করব যে এমন নয়। আরো অন্য কিছু হতে পারে। হুম, যেমন আমার একজন হচ্ছে আ একটা মুরগির খামার দিয়েছেন। হুম, হুম, হ্যাঁ? হুম, মানে সোনিয়া নামে আমার একজন ও একটা কিন্ডারগার্টেন স্কুলে হুম, টিচার। জি, তো আমি ওকে এই ট্রেড লাইসেন্সটা করার সময় আমি বলেছিলাম যে, "তুমি এখানে যেহেতু তোমার এরকম ধরনের প্ল্যান আছে, হুম, সুতরাং তুমি ওই আ ট্রেড লাইসেন্স এ এটাও অন্তর্ভুক্ত করো।" জি, তো আশা করছি যে এটা ওর জীবনে ও যদি চায়, বড় করতে চায় এটা ওর কাজে লাগবে। তো এই যে চিন্তার আমার মানে চাওয়াটা এটুকুই এবং জি, এই আমার কাছে যারা আসেন হুম, হুম, তাদেরকে আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করা। হুম, উদ্যোক্তারা অনেকেই আসেন আমার সাথে। অনেকে ফোন করে আসেন। মানে উদ্যোক্তা হবেন এরকম আসেন ফোন করে। জি, দেখা গেল চুয়াডাঙ্গা থেকে একজন আসলেন। তাদেরকে সময় দিলাম এবং এখানে আমার এই ইয়েতে আমাদের হুম, হুম, সেক্টর কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডারের ওখানে নারীদের জন্য মানে ওখানে যে আমাদের বিজিবির সদস্যরা আছে তাদের আ হুম, মানে ওয়াইফদের একটা হচ্ছে সংগঠন আছে। হুম? হুম, তো ওখানে একদিন একটা ছোট মানে তাদেরকে মানে উৎসাহমূলক, উদ্দীপনামূলক কথা বলার সুযোগ পেলাম। বা এই সুযোগ মানে তাদেরকে বললাম এবং তাদের ভিতরেও দেখলাম যে অনেক প্রতিভা এবং হুম, আ তারা নিজেরা উদ্যোক্তা কিভাবে হতে পারেন। হুম, আ হুম, এই জায়গাগুলোতে আসলে আমি যে যেমনভাবে আসেন আমি তাদেরকে সেই জায়গাটাতে আমি সাপোর্ট করার চেষ্টা করি। এটুকুই আরকি। আর পরিকল্পনা এইটুকুই যে কয়দিন বাঁচি হুম, কাজের মধ্যে থাকি। হুম, হুম। আর এই তো এই। আপনার কাছ থেকে অনেক কিছু হুম, জানলাম, অনেক কিছু শিখলাম। আজকের এই কথোপকথন থেকে একটা বিষয় খুবই পরিষ্কার। বিজনেস মানে শুধু আইডিয়া না, শুধু সাফল্যও না। প্রতিদিনের সিদ্ধান্ত, চাপ আর সেখান থেকে শেখা। আমি আশা করি যে আপনার এখান থেকে আমাদের যারা অডিয়েন্স আছে তারা অনেক কিছু শিখতে পারবে। এটা কোনো সাজানো গল্প না। এটা একটা উদ্যোক্তার জীবনের গল্প। যারা উদ্যোক্তা তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে এবং যারা নতুন উদ্যোক্তা হতে চায়
তারাও নিশ্চয়ই আপনার এই গল্প থেকে অনেক অনুপ্রেরণা খুঁজে পাবে এবং সামনে এগোনোর জন্য আ যেই রসদ দরকার সেটা আমার মনে হয় যে এই পডকাস্টের মধ্যে আমরা সেটা পেয়েছি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যদি এই এপিসোড থেকে নিজের গল্পের কোনো অংশ খুঁজে পান তাহলে বুঝবেন আপনার যে উদ্যোক্তা জার্নি সেখানে আপনি যেই সমস্যাগুলো ফেস করছেন শুধু আপনি একা না, আপনার মতো যারাই উদ্যোক্তা হতে চায় বা উদ্যোক্তা হয়েছে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু চ্যালেঞ্জ, কিছু না কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এটাই ছিল আজকের ফাউন্ডার স্টোরি। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। যদি আপনার গল্পটা ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার উদ্যোক্তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কিংবা যারা উদ্যোক্তা হতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে আগামীতে নতুন এক ফাউন্ডার স্টোরিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আশা করি আপনি হ্যাঁ, এনজয় করেছেন এবং আপনার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি আমরা। জি। আপনাকেও ধন্যবাদ। ফাউন্ডার স্টোরির জন্য শুভকামনা। আর জি, আমার আজকের এই আলাপনের মাঝে যদি কোনো অসংলগ্নতা, কোনো দুর্বলতা থাকে সেটা নিতান্তই আমার। আশা করি আ আমাদের দর্শক শ্রোতারা সেটা ক্ষমা সুন্দর দেখবেন এবং আমার কথাগুলো আমি সহজভাবে বলার চেষ্টা করেছি। সেজন্য হয়তোবা হতে পারে যে কোনো কিছু খুবই হালকা লাগতে পারে। কিন্তু জার্নিটা আমার এরকমই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।